আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। আশা করছি এই মুহূর্তে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিচিত একটি টপিকস, যার নাম হচ্ছে সমাস। সেই সমাসের উপর আমরা আজকের আলোচনা করব। আপনারা যে যেখানে আছেন আজকে আমাদের সাথে চলে আসেন, আমরা দ্রুত শেষ করে দেব। আজকে প্রথম এই সমাসটা দুইটা অংশে বিভক্ত করেই আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আপনারা পরামর্শ দিয়েছেন। একটি ক্লাসে যেহেতু শেষ করতে পারবো না, আমিও নিজেও জোর করে তো আর সব কিছু শেষ করা যায় না। তাহলে আজকে আমরা প্রথম অংশ আলোচনা করব সমাসের উপর। জাস্ট 3টি সমাস আর আনুষঙ্গিক যে সমাসগুলো রয়েছে, এটা হচ্ছে দ্বন্দ্ব, কর্মদ্বারয়, দ্বিগু আর অন্যান্য, এই 3টি। আচ্ছা, এরপর দ্রুত যুক্ত হয়ে যান আপনারা আমাদের সাথে। মাশাআল্লাহ, জুনায়েদ ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে মতে ভালো আছি। হ্যাঁ, নীতি আপু আশা করছি ভালো আছো বোন। তোমার সমস্যা হয়তো কেটেছে আশা। আচ্ছা দেখি, কামরুল বাদশা ভাইয়া ভালো আছেন আশা করছি। সামিয়া শার্লিন আপু পরীক্ষা দিও দেখি না অনেকদিন ধরে। নুরেস্তা আপু, আচ্ছা মোহনা আপু ভালো আছো আশা করছি আলহামদুলিল্লাহ। রজনী রোজ আপু, আরও পড়াশোনা করতে হবে বোন, নাম্বার কিন্তু কম পাচ্ছ তোমরা। রেখা আপু আমাদের নিয়মিত এবং অ্যাক্টিভ সদস্য। মারিয়া আপু আছে, আমাদের প্রিয় শামসুন্নাহার আখি আপু আছে আলহামদুলিল্লাহ আপু। নাসিমা আপু আছে, অনেক সক্রিয় প্রিয় বোন আমার। আচ্ছা, তাহলে আমরা আজকে সমাসের উপর কথা বলবো। যেহেতু বলেছিলাম 2 ঘন্টায় শেষ করার জন্য, যেহেতু অনেকের সমস্যা হয়ে যেতে পারে, কষ্ট হয়ে যেতে, আমি নিজেও অনেক বোরিং ফিল করতে পারি। 1 ঘন্টায় আজকে আমরা যতটুকু আলোচনা করতে পারি আর কি সমাসের উপরে। এই 1 ঘন্টা আপনারা কথা দেন আমার সাথে থাকবেন, কিন্তু চলে যাবেন না যদি জরুরি প্রয়োজন না হয়। আচ্ছা, রিমঝিম আপু আশা করছি থাকবা বোনা আমাদের সাথে। তোমার সমস্যা, হ্যাঁ মোবাইলে জানি, নিয়মিত থাকবে আমাদের সাথে। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করে দেই আমাদের সমাসের উপর যে ক্লাসটা রয়েছে, যে তথ্য দেব। আচ্ছা, শম্পা মল্লিক আপু ভালো আছো মনে করছি। আচ্ছা, সমাসের প্রারম্ভিক আলোচনায় আমরা যেটা শুরু করব, প্রারম্ভিক আলোচনা, সমাসের উপর প্রারম্ভিক আলোচনা। প্রারম্ভিক আলোচনা। প্রারম্ভিক আলোচনা। আচ্ছা, এই আলোচনার ভিতরে কি থাকবে? আচ্ছা, এটার ভিতরে দেখেন, প্রারম্ভিক আলোচনার ভিতরে আমরা একটু ব্যাখ্যা দিব, পরে আমরা অন্য দিকে চলে যাব। এটার ভিতরে থাকবে কি, মনে করেন আমি একটা শব্দ লিখলাম কি সময়সূচি। সময়সূচি। আচ্ছা দেখেন, সময়সূচি শব্দটা আমি একসাথে লিখেছি। সময়সূচি শব্দটা আমি একসাথে লিখেছি, কারণ কি, নিয়ম হচ্ছে সমাসবদ্ধ পদগুলো একসাথে লিখতে হবে। তাই সমাস যদি আমি এইভাবে লিখি, সময়সূচি 2টি শব্দ লিখি, তাহলে এটা ভুল হবে। তাহলে এটা বাক্য প্রয়োগের ক্ষেত্রে ভুল হবে, তাই না? যদি লিখি আমরা লিখি অদৃষ্টপূর্ব, এটা শুদ্ধ। যদি লিখি আমরা অদৃষ্টপূর্ব, তাহলে এটা ভুল। যদি লিখি আমরা আমগুলো, এটা বচনবাচক শব্দগুলো একসাথে লিখতে হয়, আমগুলো, তাহলে এটা শুদ্ধ। যদি লিখি আমরা আমগুলো, তাহলে এটা ভুল। তার মানে এখান দিয়ে অনেক কিছু শেখা যায়, মোটা কিছু আছে শেখার এখানে। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট যদি না করে থাকি, তাহলে আপনারা কষ্ট করে ইনবক্স করবেন, আমি হয়তো লক্ষ্য করি না। আচ্ছা, তার মানে এটা দ্বারা আমরা বুঝাচ্ছি আর কি, সমাসবদ্ধ শব্দগুলো একসাথে লিখতে হয়, আলাদা লেখার সুযোগ নেই, আলাদা লিখলে ভুল হবে। আচ্ছা, আপনারা যারা, আচ্ছা আশরাফুল ভাইয়া আশা করছি ভালো আছেন, সালাম নিয়েছি। এখন আমরা সময়সূচি এর ব্যাস বাক্যটা কি, সময়সূচি এর ব্যাস বাক্যটা কি হবে, এটা আমি লিখবো না, জায়গা সংকলন রয়েছে এখানে। যারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 50 রয়েছেন, মাশাআল্লাহ। সময়সূচি এর ব্যাস বাক্যটা কি হবে, একটু দ্রুত কমেন্ট করেন আপনারা, সময়সূচি এর ব্যাস বাক্যটা কি হবে। আচ্ছা,
সময়সূচি ব্যাস বাক্য কি হবে? আচ্ছা, সময়সূচি ব্যাস বাক্যটা কি হবে? আমরা এখানে একটা গড় করি, সময়সূচি, এখানে ব্যাস বাক্যটা লিখবো। তারপর এখানে লিখবো সমাস শব্দের অর্থ আমরা জানি সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? মিলন। সমাস শব্দের অর্থ কি? একপদীকরণ। একপদীকরণ। আচ্ছা, তাহলে আমরা কি? সময়ের জন্য যে সূচি, সময় ও সূচি। গুড, অনেকে লিখতেছেন, চেষ্টা করতেছেন, অনেকে লিখতেছেন, ধন্যবাদ। লিখতেছেন, চেষ্টা করতেছেন, চেষ্টা খুব ভালো জিনিস, চেষ্টা করতে হবে। ভুল হলে কিন্তু শেখা যায়। লজ্জা পেলে শিখতে পারবেন না, কারণ এখানে কিন্তু লজ্জা নেই। আচ্ছা, দেখি সময় ও সূচি দ্বন্দ্ব সমাস। সাউন্ড কমে গেছে আরিফা আপু, সাউন্ড কমে গেছে। দেখেন তো আরো কোনো সমস্যা রয়েছে কিনা, শব্দগত কোনো জটিলতা রয়েছে কিনা একটু দেখবেন, আমাকে নক করবেন আরো কারো সমস্যা রয়েছে কিনা। আচ্ছা, দেখি সময় ও সূচি। আচ্ছা, ঠিক আছে। সময় ও সূচি, সংক্ষেপণ, মিলন, একপদীকরণ। হ্যাঁ ঠিক আছে, একপদীকরণ। তাহলে এই সময়সূচির ব্যাস বাক্য কারো হয়নি, কারণ সমাসের ব্যাস বাক্য কখনো মন গড়া মতো করা যায় না। সমাসের ব্যাস বাক্য করতে হয় সমাসের শব্দের শ্রুতিমাধুর্য, শব্দের পরিপূর্ণতা, শব্দের পরিপক্কতা, শব্দের গাঠনিক বিন্যাস অনুযায়ী। আপনি আপনার মতো করলে কিন্তু সমাসটা হবে না। আচ্ছা, আর ব্যাকরণবিদরা যেরকম ভাবে তার বিশ্লেষণটা করে গেছে এইরকম ভাবেই আপনাকে করতে হবে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সময়ের সূচি লিখেছে আনায়াত আপু। এটা নবম দশম শ্রেণীর 2020-21 সালের বইয়ের প্রথম যে উদাহরণটা, এটা হচ্ছে সময়সূচি। যেহেতু সামনের পরীক্ষাগুলোতে এই বইগুলো করতে পারে, আপডেট বইটা, এই জন্য আমি এই উদাহরণটাই প্রথম দিয়ে শুরু করেছি। কারো হয়নি সময়সূচি ব্যাস বাক্য? আমি লিখে দিচ্ছি। সময়সূচির ব্যাস বাক্যটা হবে, দেখেন, সময়সূচি বলতে কি? সময় সংক্রান্ত সূচি, সংক্রান্ত বা সময় বিষয়ক সূচি। মানে শিক্ষামন্ত্রী কি? শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী। বা শিক্ষা সংক্রান্ত বা শিক্ষার আনুষঙ্গিক যে কাজগুলো আছে এই কাজগুলোর উপর যে মন্ত্রী, শিক্ষামন্ত্রী। সময় সংক্রান্ত যে সূচি আছে এটা হচ্ছে সময়সূচি। আচ্ছা, সময় ও সূচি কিন্তু বলা যায় না, স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে। সময় সংক্রান্ত এইটাকে একদম ঝালমুড়ির মতো পেঁচিয়ে রেখেছে এই শব্দ, সময়সূচি সংক্রান্ত শব্দটা। আচ্ছা, সময় সংক্রান্ত সূচি, এটা হচ্ছে সময়সূচি। সময় সংক্রান্ত সূচি, এটা কোন সমাস? আচ্ছা, যদি এই সংক্রান্ত থাকে তাহলে দেখেন তো হুবহু শব্দটা আছে না, এই সময়ও আছে, সূচিও আছে, সূচিও আছে। মাঝের পদটি লুপ্ত হয়ে গেছে, সহজেই বোঝা যাচ্ছে এটা কি? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মারিয়া আপু হয়েছে, হ্যাঁ। সূচি বানানটা রস্বীকার দিয়ে লিখতে হবে। আচ্ছা, আশা করছি দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা কি, এখন আমরা বলবো এটা কোন পদ সমাসের, এটা কোন ধরনের পতিতি? এটা হচ্ছে সমস্ত পদ। এটা কোন পদ? এটা হচ্ছে সমস্ত পদ। এটা হচ্ছে সমস্ত পদ। এটা কোন পদ? সমস্ত পদ। আচ্ছা, এটা কোন পদ? সমস্ত পদ। তারপর আমরা যদি এটা লিখি, তাহলে এটা সময়সূচি আমরা ব্যাস বাক্য পেয়ে গেলাম। এখন আমরা যদি এখান দিয়ে লিখি, এটা কোন পদ? এটা পূর্ব পদ। পূর্ব পদ, এটা আমরা জানি প্রারম্ভিক আলোচনা। এটা কোন পদ? মধ্য পদ। মধ্য পদ। এটা কোন পদ? এটা হচ্ছে পর পদ। এটা কিন্তু বিগত সালে পরীক্ষায় এসেছে। বা উত্তর পদ। উত্তর পদ। এখন এই যে সময় সংক্রান্ত সূচি তিনটি শব্দ রয়েছে, তাহলে এই তিনটি সমস্যা শব্দ কি বলা হয়? সমস্যমান পদ। সমস্যমান পদ। কোন তিনটি শব্দকে? এই দেখেন, এই যে এই পূর্বপদকে, এই মধ্যপদকে এবং
এই পরপদকে, এই পরপদকে কি বলে? এই পরপদকে বলা হয় সমসমান পদ। সমাসের অন্তর্গত মানে ব্যাস বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে কি বলে? সমসমান পদ বলে। হ্যাঁ, যারা আসেনি একটু কষ্ট করে নক করবেন, তারা হয়তো দেখতেছে না, অনেকে আবার নোটিফিকেশনও পাচ্ছে না বললো, একটু নক করবেন, তাকে মেনশন করেন, নিয়ে আসেন দ্রুত। আচ্ছা, রাইট হচ্ছে কর্মদ্বারাই, তাহলে হ্যাঁ মধ্যপদলোপী কর্মদ্বারাই। আচ্ছা, এখন যদি প্রশ্নটা এখান থেকে একটা বিগত সালে প্রশ্ন এসেছে, এই উত্তরটা দেন। সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে? সমাস নিষ্পন্ন পদের নাম কি? পদের নাম কি? অপশন ক সমসমান পদ, সমসমান পদ। অপশন খ সমস্ত পদ, সমস্ত পদ। অপশন গ বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য। আচ্ছা, এখান দিয়ে আরেকটি লেখা বাকি আছে, আর এই সময় সংক্রান্ত সূচির নামটা, এটা কোন বাক্য? এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস বাক্য। আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, সমাস বাক্য। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া সমাসের ক্লাসটা নেওয়ার জন্য। ঠিক আছে মারিয়া আপু, আমরা এইভাবে ক্লাস নেই। আমরা আরেকটা ক্লাস নিব, কালকে রাত্রে নেব। আমি একটু অসুস্থ, দাঁতের সমস্যাটা রয়েছে, আবার হাতেও সমস্যা আছে। কালকে আমি ডাক্তারের কাছে যাব, ময়মনসিংহ যাব চিকিৎসা করতে। তারপর এখানে ডাক্তার দেখিয়ে তারপরে ক্লাসটা নেওয়ার আমি চিন্তা করেছি। আচ্ছা, একটু দ্রুত কমেন্ট করেন দেখি। সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ। আচ্ছা, মাবি আপু বলেছে ক খ। এই যে জটিলতা শুরু হয়ে গেছে, কিন্তু কমেন্টে লড়াই চলতেছে, ক খর মধ্যে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। বিগ্রহ বাক্য চলতেছে এখানে। মোহন আপু বলেছে বিগ্রহ বাক্য। আশরাফুল ভাইয়া বলেছে ক সমসমান পদ। এটা কিন্তু বিগত সালে পরীক্ষায় এসেছে। বিগত সালে কোন পরীক্ষায় এসেছে আপনারা দেখবেন, আমি বলে দিচ্ছি। এটা বিগত সালের প্রভাষক 2011 সালে পরীক্ষায় এসেছে। প্রভাষক পরীক্ষা এনটিসিআর এ ওই পরীক্ষায় এসেছে। আচ্ছা, সমস্ত পদ খ হবে শিওর। গুড, থ্যাংক ইউ। শিওর বলে যেহেতু বলে দিয়েছে, তাহলে তো আর রক্ষে নেই। আচ্ছা, না নুরুন নাহার, সুমি আপু দেখি না তোমাকে বেশি। সিনথিয়া, শামরুস আপু অনেক ট্যালেন্ট মোটামুটি। আয়াত নূর আপু, মারিয়া, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। তাহলে সমাস নিষ্পন্ন, দেখেন তো জিনিসটা সহজভাবে ভাবেন। সমাস কি করতেছে? নিষ্পন্ন করতেছে। কে নিষ্পন্ন করে? এই দেখেন, এই সমস্ত পদটি কি করে? এই পদটিগুলাকে নিষ্পন্ন করেছে না? নিষ্পন্ন করার পরে সে একটা পদ হয়ে গেছে। তো এই ভাঙা ভাঙা পদগুলো একটা পদ হয়ে গেলে তাকে কি বলে? সমস্ত পদ বলা হয়। তা সমাস নিষ্পন্ন পদের নাম কি? সমাস নিষ্পন্ন পদের নাম কি? সমস্ত পদ। এইরকম সংখ্যা একটি আছে। আর যদি বলা হতো সমাসের অন্তর্গত প্রতিটি শব্দকে বা প্রতিটি পদকে কি বলে, তাহলে হতো সমসমান পদ। তাহলে দেখেন, এই যে এই সময় একটা সমসমান পদ, সংক্রান্ত একটি সমসমান পদ, সূচি একটি সমসমান পদ, তাই না? তো এই তিনটি শব্দই কিন্তু সমসমান পদ। এর সংজ্ঞাটাও এরকম। সমাসের অন্তর্গত প্রতিটি পদকে বলা হয় সমসমান পদ, আর সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এই সমাস ব্যাস বাক্যকে ভাঙলে যা পাওয়া যায় তাই, সমস্ত পদকে ভাঙলে যা পাওয়া যায় তাই হচ্ছে ব্যাস বাক্য। দেখেন একটু সাংঘর্ষিক কিনা, একটার সাথে আরেকটা কিন্তু একদম কাছাকাছি মনে হয়। এই জন্য একটু সতর্কভাবে লক্ষ্য রাখলে পারবেন। হ্যাঁ হ্যাঁ, উপরে কিন্তু লেখা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করছি এখানে ক্লিয়ার আপনারা। এখানে কোনো সমস্যা আছে কি? অবশ্যই নাই, আমার বিশ্বাস এখানে আর কারো সমস্যা নাই। আচ্ছা, এখন তাহলে একটি সহজ প্রশ্ন দিচ্ছি, তাহলে এটা কিন্তু পারতে হবে, এটা কিন্তু পারতে হবে। আচ্ছা,
সমাসের সমাসের উত্তর পদকে কি বলে? সমাসের উত্তর পদকে কি বলে? ক নাম্বার পূর্বপদ, খ নাম্বার পরপদ, 2011 সালে পরীক্ষা এসেছিল পরপদ, গ নাম্বার মধ্যপদ, গ নাম্বার ক ও খ, উভয় বলে। আচ্ছা, সমাসের উত্তর পদকে কি বলে? সমাসের উত্তর পদকে কি বলে? ও নিচে দেখা যাচ্ছে না, গ নং হচ্ছে ক ও খ, গ হচ্ছে ক ও খ, এটা একজনের ভুল হওয়া যাবে না। ভুল হলে কিন্তু মায়ের খাবেন। মায়ের কিভাবে খাবেন? মায়ের নম্বরে খাবেন। আমি কিন্তু ছাত্রদের অনেক শাসন করি ক্লাসের মাঝে, কিন্তু আপনারা তো পাচ্ছি না। শাসনটা কেমন হবে? শাসনটা হবে নম্বরের ক্ষেত্রে, ধরা খাবেন। আচ্ছা, দেখি উত্তর, একজনের ভুল হওয়া যাবে না। দেখি অচেনা আমি, গুড, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, উসমান গনি ধন্যবাদ। পরবত শিওর হইতেছে আপু, ধ্রুবতারা শিওর হলে হবে না, কিন্তু 100% হতে হবে। গুড মাবিয়া সুপ্তি আপু। আচ্ছা, ইসরাত আপু পরপত। আচ্ছা, ইসরাত জাহান আপু আজকে কিছুক্ষণ আগে ভর্তি হয়েছে আপু, আশা করছি ভালো লাগবে। পরপত। আচ্ছা, শিমুল হাসান অলি ভাই, অনেকদিন পরে দেখছি ভাইয়া আপনাকে, আমাদের সাথে থাকবেন ভাইয়া। না, আয়াত কুলসুম আপু পরপত। আচ্ছা ঠিক আছে, তাহলে মাইটটা সুপ্তি আপু খাবা তুমি। আচ্ছা, আমাদের খুব কাছের আপু সে। আচ্ছা, তাহলে এখানে উত্তরটা হবে অনলি ওয়ান পরপদ। আমরা জানি উত্তরপদ মানে কি, পরপদ। একটা জিনিস আমি সহজভাবে আপনাদের বুঝাই, যেমন প্রশ্ন আগে করি না উত্তর আগে করি? অবশ্যই প্রশ্ন আগে করি, উত্তর পরে দেই। তাই অবশ্যই উত্তর পদের আরেক নাম কি? পরপদ। উত্তর পদের আরেক নাম কি? পরপদ। আশা করছি বুঝে গেছেন। আচ্ছা, এটাও কিন্তু বিগত সালের প্রশ্ন। আচ্ছা, তবু দেখেন মাঝে মাঝে কারো না কারো ভুল হওয়ার সম্ভাবনা রয়েছেই। আচ্ছা, তাহলে এখানে যদি প্রশ্নটা এরকম আসে, সমাসের কয়টি অর্থ আছে? মূলত কিন্তু আমি মূলত সমাসের কতটি অর্থ আছে? সমাসের কতটি অর্থ আছে? অর্থ আছে। অর্থ ক অপশন দুইটি, একটি, খ দুইটি, গ তিনটি। আচ্ছা, মূলত সমাসের কতটি অর্থ আছে? প্রশ্নের গেরাকলে কখনো পড়া যাবে না, কারণ আমরা যা জানি তাই উত্তর করতে হবে। ভুল হলে তারপর ব্যাখ্যায় আমরা যাব। আচ্ছা ঠিক আছে, দেখি দ্রুত। আচ্ছা, দুইটি তিনটির মাঝে আবার লড়াই শুরু হচ্ছে, দুইটি তিনটি। আচ্ছা, উপরে কিন্তু লেখা আছে দেখে আবার তিনটি দিচ্ছে কিনা ওটাও জানি না। আচ্ছা, তিনটি, দুইটি, তিনটি। জুনায়েদ ভাইয়া, দেখি না বেশি। শাহিদা আপু, শিমুল, হ্যাঁ আচ্ছা ভাইয়া, রিমঝিম, বর্ষা আপু। আচ্ছা, সমসমান পদ, আর বলেন কি বললো আপু? তিনটি সমসমান পদ, ও সমাসের অন্তর্গত প্রতিটি পদের নাম সমসমান পদ। আচ্ছা, মল্লিক আপু একটি বলেছে। আচ্ছা, ইসরাত আপু তিনটি বলেছে। আচ্ছা, দেখো তো আপু কয়টি লিখেছি। সমস্যাটা হয়েছে তোমাদের এই যে মূলত কথা বললে প্রশ্নকর্তা প্রশ্নকে অনেকভাবে ঘুরিয়ে তোমার ব্রেন ওয়াশ করার জন্য চেষ্টা করবে, তোমার মুডটাকে অন্য দিকে নেওয়ার জন্য চেষ্টা করবে। তুমি কিন্তু ঘুরবা না, তুমি যেটা 100% জানো এটাই থাকবা। অনেক সময় তোমার কানে বাহির থেকে বা অন্য দিক থেকে বাতাসের মাধ্যমে আওয়াজ আসবে, এই মূলত বলছে তাহলে দুইটি হবে, এই আওয়াজটাকে তুমি কখনো কেয়ার করবা না। তুমি জাস্ট তোমার যে 100% একটি ধারণা রয়েছে ওইটাই উত্তর করবা। তিনটি উত্তর হবে, তিনটি। হীরা শিকদার আপু তিনটি হবে। আচ্ছা, এই দুইয়ের মধ্যে ধরা খেয়ে যাচ্ছে সাদিয়া আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে কয়টি আছে? তিনটি আছে। আর সমাসের প্রধান যে অর্থটা আমরা জানি, সমাসের তিনটি অর্থই প্রধান, তবে মূলত বা প্রধানত বললে তিনটি হবে, তবে যদি তিনটি থাকে তাহলে কিন্তু একটি হবে, এই সংক্ষেপণ হবে। সমাস শব্দের যে মূল আমরা সমাস উচ্চারণ করলেই বুঝি সংক্ষেপণ। আচ্ছা, তাহলে তিনটি দিতে হবে কিন্তু, এরকম যদি কনফিউজ তোমাকে করতে চাই কেউ। তাহলে আমরা এই প্রারম্ভিক আলোচনায় এখানে আশা করছি কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরো কিছু প্রশ্ন দেওয়া যায় কিনা পরে আমরা দেখি।
আচ্ছা, এখানে আরেকটি তথ্য দেওয়া যায় কিনা দেখি। এখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষায় এসেছিল সম্ভবত। আচ্ছা, এই আরেকটি প্রশ্ন এখানে আছে, অর্থের প্রাধান্য। অর্থের প্রাধান্য দেখো তো, অর্থের প্রাধান্য, অর্থের প্রাধান্য, অর্থের প্রাধান্য, এটা আরেকটি স্টেপ। যেমন কোন সমাসে কোন পদ প্রাধান্য পায়? অর্থের প্রাধান্য। কয়টি সমাস রয়েছে? সমাস কত প্রকার? সমাস কত প্রকার? এটা মন খুলে কমেন্ট করো, সমাস কত প্রকার? অপশন ক 6 প্রকার, অপশন খ 4 প্রকার। সমাস কত প্রকার? ইতি আপু ওয়ালাইকুম সালাম। আমিনুল ভাইয়া দেখি না আপনাকে বেশি। প্রধানত আর মূলত কি আলাদা? না, প্রধানত আর মূলত আলাদা না, মানে মূলেই একই জিনিস। তবে সমাসের অর্থ কয়টা আছে? এই 3টি আছে। এখন যদি ওই শব্দগুলা দিয়ে দেয় প্রধানত মূলত, তাহলে ওইটা তো আর ছোট করা যাবে না, ওইটা আমরা 3টাই লিখবো। আর যদি এই যে এই ক্ষেত্রে দেয় অর্থের প্রাধান্যের দিক দিয়ে, তখন কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা দেখি, রিমজিম আপু 4টি বলেছে, শিমুল অলি ভাইয়া 1টি বলেছে। আচ্ছা 6 প্রকার, বাট নতুন বইয়ে 4 প্রকার। নুরুন্নাহার আপু আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করার আগে এই টপিক শেষ করে নিবেন যেটা। আচ্ছা, আসলে ভাইয়া দেখেন তো, আমি প্রশ্ন করার আগেই কিন্তু এই যে এখানে দিয়ে দিছি উত্তর। টপিকসটা শেষ করে তারপর কিন্তু প্রশ্নটা করতেছি ভাইয়া। সে রীতি সংস্কৃত ভাষা থেকে এসেছে, হ্যাঁ ঠিক আছে। টপিকসটা শেষ করে কিন্তু আমি প্রশ্ন করতেছি। কারণ কি? কারণ আপনারা হয়তো জানেন না, এখান থেকে তো আমি দিচ্ছি, তাই না? এখন সমাসের প্রকারভেদগুলো এগুলো অনেকে জানে। আচ্ছা ঠিক আছে, সমাস কত প্রকার এইটা যদি বলে, এই প্রশ্নটা যদি বলে সমাস কত প্রকার, এই যে 6 প্রকারে আসবে। আর যদি বলা হয় সমাস, সমাস মূলত কয় প্রকার, মূলত বলে তখন একটু কমে যাবে এইটার ক্ষেত্রে, প্রকারভেদের ক্ষেত্রে। সমাস মূলত বললে মূলত কত প্রকার, মূলত কত প্রকার, তাহলে কিন্তু কত প্রকার, মূলত কত প্রকার, তাহলে হবে এই 4 প্রকার, মনে রাখবেন কিন্তু। এবং আরেকটি তথ্য উপরে দিচ্ছি, উপরে লিখি আমরা একটু, এটাও পরীক্ষায় আসবে। অর্থের প্রাধান্যের ভিত্তিতে আমি এখানে লিখি, অর্থের প্রাধান্যের ভিত্তিতে, অর্থের প্রাধান্যের ভিত্তিতে, অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস কত প্রকার। বর্তমানে কিন্তু এটা আগেরটা না, আগের বই অনুযায়ী হবে না, বর্তমানে আর কি। অর্থের প্রাধান্যের ভিত্তিতে, ভিত্তিতে সমাস 4 প্রকার, মনে রাখবেন। সমাস 4 প্রকার, 4 প্রকার। আচ্ছা, তাহলে আরেকটি প্রকার কি বলছি, সমাস মূলত কত প্রকার, সমাস মূলত, ঠিক আছে, মূলত 4 প্রকার। সমাস মূলত কয় প্রকার? 4 প্রকার। আর সমাস এরকম প্রশ্ন থাকলে সমাস কত প্রকার, সমাস কত প্রকার? 6 প্রকার। সমাস 6 প্রকার। দেখেন এইরকম ভাবে যদি প্রকারগুলো থাকে, মূলত 4 প্রকার, সমাস 6 প্রকার। আচ্ছা ঠিক আছে, এত কিছু মানি না, সমাস 6 প্রকার। আচ্ছা, আসলে কিন্তু বর্তমানে অব্যয়ভাব সমাসটাকে একদম ডিলিট করে দিয়েছে আমাদের নতুন বইতে। আচ্ছা, কি 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 বললে তো আমরা জানি 6 প্রকার, 6 প্রকার থেকে বাদ দিয়েছে কোনটি? একটা হচ্ছে অব্যয়ভাব, আরেকটা হচ্ছে তোমার দ্বিগু। এই দুটি সমাসকে, অব্যয়ভাবকে একদম বাদ, আর দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের ভিতরে অন্তর্ভুক্ত করে ফেলেছে। তাহলে এই দুইটা বাদ দিলেই যে 4টি থাকে, এই 4টি। আচ্ছা, এখানে আমরা শেষ করে দিচ্ছি তাহলে আলোচনা, প্রারম্ভিক আলোচনা। এখন আমরা অর্থের প্রাধান্য ভিত্তিতে সমাস যে 6 প্রকার, আমরা যে সমাস 6 প্রকার, ওই সমাস 6 প্রকার সমাসগুলো একটু দেখি। একটু একটু মুছে দিই এইগুলো, তাহলে একটু সহজ হবে তোমাদের জন্য। আচ্ছা দেখো তো, এটা সমাস কয় প্রকার আমরা জানি, 6 প্রকার। এক নম্বর কি? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বানান ঠিক আছে না ভুল আছে দেখো, এই দ্বন্দ্ব সমাস। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কর্মধারয় সমাস, কর্মধারয়। আচ্ছা, 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে তৎপুরুষ সমাস, তৎপুরুষ, তৎপুরুষ। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে বলে গেছি, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ। আচ্ছা দিই এখানে বহুব্রীহি দিয়ে, বহুব্রীহি দিয়ে দিই, বহুব্রীহি সমাস। আচ্ছা 6 নম্বর হচ্ছে দ্বিগু সমাস। 7 নম্বর কি? অব্যয়ভাব সমাস। সরি 6 নম্বর হচ্ছে অব্যয়ভাব সমাস।
আচ্ছা দেখেন আমরা 6টা সমাস লিখেছি এখানে, দ্বন্দ্ব, কর্মদ্বারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব। আচ্ছা দ্বিগু বহুব্রীহি সমাস, হ্যাঁ ঠিক আছে, আমরা যে সিরিয়ালে লিখি না কেন। এখন এখানে একটা জিনিস দেখেন, কোন সমাসে কোন পদ প্রধান, কোন সমাস কোন পদ প্রধান, কোন সমাস কোন পদ প্রধান, দেখেন তো। আমি এখানে একটি শর্টকাট সূত্র দিচ্ছি, কত দিন পর, এইভাবে মনে রাখবেন, কত দিন পর। যদি মনে রাখতে পারেন, কতে হচ্ছে কর্মধারয় সমাস, কতে কর্মধারয় সমাস কোন পদ প্রধান, এই যে পরপদ প্রধান, তাই পরপদ, কতে কর্মধারয় সমাস পরপদ প্রধান, পরপদ প্রধান। কর্মধারয় সমাস কোন পদ প্রধান, আচ্ছা কর্মধারয় সমাস কোন পদ প্রধান, পরপদ প্রধান। তারপর ততে তৎপুরুষ, তৎপুরুষ কোথায় আছে, এই তৎপুরুষ, পরপদ প্রধান, পরপদ প্রধান। আচ্ছা আমরা একটু বহুব্রীহিটা মুছে দিই, দ্বিগুটা সামনে নিয়ে আসি, দ্বিগুটা সামনে নিয়ে আসি, দ্বিগু এখানে লিখে আমরা বহুব্রীহি। আচ্ছা তারপর পরপদ প্রধান আমি কয়টা পেলাম, দুটা পেলাম, পরপদ প্রধান। তারপর দ্বিতে কি, দ্বিগু, দ্বিগুটা কোন পদ প্রধান, পরপদ প্রধান। আচ্ছা তাহলে দেখেন 3টি সমাস কিন্তু আমরা পরপদ প্রধান পেয়ে গেলাম, কত দিন পর। তাহলে এই 3টি বাদে যে 3টি সমাস রয়েছে ওইগুলাকে দেখবো আমরা কোথায় আছে। আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে কিনা বলবেন আমাকে, আমি যদি কমেন্টে না দেখি আবার কমেন্ট করবেন, বারবার করবেন প্রয়োজনে, আর তাও যদি না দেখি তাহলে ইনবক্সে করবেন। আচ্ছা যে কোনো সমস্যায় আমি আছি, তবে আপনারা প্রশ্ন খুব কম করেন, আমাকে যত বিরক্ত করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা এটা আমার কাজ মনে করি আমি। আচ্ছা তাহলে আমরা দেখি তো দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান, এটা দ্রুত বলেন, দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান, দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান, দ্রুত দ্রুত। আচ্ছা আরে কমেন্ট করেননি, একটু দ্রুত করেন, সময় নষ্ট করা যাবে না, দ্রুত কমেন্ট করতে হবে, প্রচুর কমেন্ট। কারণ কি, এইগুলো হচ্ছে প্র্যাকটিস, খাতায় লিখতেন না, অবশ্যই তো খাতায় লেখা হতো, তাহলে এখন লিখবেন না কেন। কতক্ষণ হলো শুরু হলো, বেশি না আপু, এই কতক্ষণ, হ্যাঁ অনেক হয়েছে, 30 মিনিট হয়ে গেছে আপু। আচ্ছা বিশেষ্য পদ প্রধান ওটা বলি নাই আপু, উভয় পদ প্রধান, গুড, সবার আগে বলেছে, বা প্রিয়দর্শী আপুর উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান, জিম ধরে বসে থাকবেন না, নড়াচড়া করবেন, উভয় পদ প্রধান। আচ্ছা এখন দেখেন তো বহুব্রীহি কোন পদ প্রধান, দ্রুত দ্রুত, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ শারমিন আপু, লুনা আপু, আচ্ছা পিয়ারি আপু, নাসিমা আপু, আচ্ছা হ্যাঁ সমসমান পদ কি আপু, উভয় পদ প্রধান, পূর্ব ও পরপদ প্রধান, দ্বন্দ্ব, আচ্ছা পূর্ব ও পরপদ প্রধান, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ উভয় পদ প্রধান, রাইট, সুন্দর বলেছে আপু। দ্রুত বলেন, এখন বহুব্রীহি সমাস, একটু নড়াচড়া করেন, নড়াচড়া করেন দ্রুত। আচ্ছা আফসানা আপু, হ্যাঁ এখন আমরা বহুব্রীহি কোনটি না, সবার আগে বলেছে সাদিয়া সুলতানা আপু, কোনটি না, কোনটি নয়, নয়, আচ্ছা গুড, ভিন্ন ভিন্ন, রাইট, ভিন্ন গুলো আরো ছোট হয়ে যায়, গুড থ্যাংক ইউ, কোনো পদই না, আচ্ছা কোনোটাই নাই, রাইট। আচ্ছা অব্যয়ীভাব কোন পদ প্রধান, অব্যয়ীভাব কোন পদ প্রধান, কোন পদ প্রধান নয়, রাইট, তাহমিনা আপু বড় কমেন্ট করেছে, উভয়, উভয় কোনটা, সুলতানা আপু উভয় না। আচ্ছা এ হাসতেছে কে, হাসি রিয়েক্ট কে দিল, মায়ের আছে সাবধান। আচ্ছা কোনটি না, হ্যাঁ তৃতীয় পক্ষ, গুড তৃষা আপু, রাইট। আচ্ছা গুড, পূর্বপদ প্রধান পেয়ে গেছি, পেয়ে গেছি, কে বলছে, আচ্ছা সবার আগে প্রিয়দর্শী আপু বলেছে, তারপর আমাদের প্রিয় রিমঝিম আপু বলেছে, তারপর এটা হচ্ছে পূর্বপদবান, পূর্বপদ পদ প্রধান। আচ্ছা এখন দুর্বল যারা আছেন তারা উত্তর করেন, বা সবাই উত্তর করেন। আমি যদি লিখি বহুব্রীহি, বহুব্রীহি সমাসের বিপরীত সমাস কোনটি, দ্রুত, প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, গাইতে গাইতে গায়েন, বিপরীত সমাস কোনটি, বহুব্রীহি সমাসের বিপরীত সমাস কোনটি, কোনটি কমেন্ট করে ফেলতে পারেন অপশন লেখার আগেই। এক, এক হচ্ছে দ্বন্দ্ব, দুই
2 হচ্ছে কর্মধারয়, কর্মধারয়। গ 3 হচ্ছে অব্যয়ীভাব, অব্যয়ীভাব। আচ্ছা, অব্যয়ীভাব, অব্যয়ীভাব, অব্যয়ীভাব হচ্ছে দ্বন্দ্ব আসতেছে। এই যে সমস্যা হয়েছে, কমেন্টে সমস্যা হয়ে যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে না? হ্যাঁ নিচে দেখা যাচ্ছে, নিচে অব্যয়ীভাব লিখেছি, যারা না দেখতে পারেন। আচ্ছা, পূর্বপদ, পূর্বপদ দেখতেছি। ক দ্বন্দ্ব। ও দ্রুত কমেন্টে আসতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, দ্বন্দ্ব বানানটা কিন্তু সবারই ঠিক হচ্ছে, এটা ভালোর খুশি খবর। দ্বন্দ্ব বানান কিন্তু অনেকে লিখতেই দ্বন্দ্বে পড়ে যায়। আচ্ছা, শম্পা মল্লিক আপু রাইট, থ্যাংক ইউ। হয়ে গেছে আপু, গুড। তাহলে দ্বন্দ্ব সমাস হচ্ছে কি উভয় পদ প্রধান, তাই না? তাই উভয় পদ প্রধান যেহেতু এটা হতে পারে, তাহলে এটার বিপরীত অবশ্যই এই যে কোনোটি না, বিপরীত অবশ্যই কোনোটি না, ঠিক আছে না? অবশ্যই। এখন যদি বলা হয়, আচ্ছা, অব্যয়ীভাব সমাসের বিপরীত সমাস কোনটি? 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 কোনটি? এটা ভার্সিটির প্রশ্ন কিন্তু, তবে দিচ্ছি আমরা অপশন দিচ্ছি, অপশন পারবেন আপনারা এটা। আচ্ছা, অব্যয়ীভাব সমাসের এটা আমি লিখবো না, বিপরীত সমাস কোনটি প্রশ্ন থাকলো আপনাদের কাছে। দ্বন্দ্ব, দ্বন্দ্ব লিখলে হবে না কিন্তু, অব্যয়ীভাব সমাসের বিপরীত সমাস কিন্তু দ্বন্দ্ব হবে না। না আগের কমেন্ট আশা জানি না। আচ্ছা, দ্বন্দ্ব 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 আসতেছে কিন্তু, দ্বন্দ্ব না। অব্যয়ীভাব সমাসের অব্যয়ীভাব কি? পূর্বপদ। দেখেন জিনিসটা সহজভাবে দেখেন, অব্যয়ীভাব হচ্ছে কি পূর্বপদ প্রধান, তার বিপরীত কি পরপদ প্রধান। এই যে এই তিনটি সমাসেই অব্যয়ীভাব সমাসের বিপরীত সমাস। অব্যয়ীভাব সমাসের বিপরীত সমাস হচ্ছে এই তিনটি সমাস। আচ্ছা, দ্বিগু, হ্যাঁ এই যে কতদিন পর অব্যয়ীভাব সমাসে, হ্যাঁ কর্মধারয় তৎপুরুষ দ্বিগু তিনটি। আচ্ছা, আশা করছি এটা ক্লিয়ার হয়েছেন মোটামুটি, এখানে ক্লিয়ার হয়েছেন। আমি একটা নৈমিত্তিক এমন ভাবে দিব, গুলিয়ে দিব, দেখব কে পারে, এরকম ভাবে একটি সমাস দিব, একটি প্রশ্ন দিব, শেষ প্রশ্ন এটা এখান থেকে। এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে, যদি এরকম প্রশ্ন বিটখুটে প্রশ্ন করে, কোনটি প্রধান সমাস? প্রধান সমাস আমি কিন্তু যে আলোচনা করেছি সেখান থেকে প্রশ্ন করতেছি। অপশন ক, অপশন ক হচ্ছে কর্মধারয়, কর্মধারয়। অপশন খ হচ্ছে দ্বিগু, দ্বিগু। অপশন গ হচ্ছে অব্যয়ীভাব, অব্যয়ীভাব। কোনটি প্রধান সমাস? দ্রুত দেখি দেখি। সাফিয়া আপু তৎপুরুষ, কর্ম তদ্দিগু রাইট, কর্ম রাইট। শামসুন্নাহার, নুরুন্নাহার, সুমি আপু, আচ্ছা, মোহনা আপু গুড, থ্যাংক ইউ। হচ্ছে আপু সাদিয়া আপু, হ্যাঁ জোরেস্তা আপু ক বলতেছে, ক। আচ্ছা গুড, দেখি ক, ক লুনা আপু ক বলতেছে। আচ্ছা, কর্মধারয়, কর্মধারয় কিভাবে হলো আপুরা? আচ্ছা বুঝছি, তোমরা এত বড় কমেন্ট করার সময় নেই। আচ্ছা গুড, থ্যাংক ইউ। হয়ে যাচ্ছে, সবারই হয়ে গেছে, এটা 100% হয়ে গেছে। এই যে ক হবে, কারণ কি জানেন? এই যে এর ভিতরে তো সে আছে, তাই না? কর্মধারয়ের ভিতরে কি আছে? দিগ আছে। অব্যয়ীভাব সমাসকে বর্তমানে কি করা হয়েছে? একটু তাকে আলাদা করে রাখা হয়েছে, স্কিপ করা হয়েছে তাকে। আপনার চাকরি প্রার্থীদের মোটামুটি পড়তে হবে, তো নিচের শ্রেণীদের পড়তে হবে না। আচ্ছা, তাহলে আমরা জানি এই ক্ষেত্রে যদি প্রশ্ন থাকে তাহলে কর্মধারয় সমাসটা উত্তর হবে। আচ্ছা, তাহলে আমরা এটা শেষ করে দিচ্ছি, আমাদের সময় অনেক চলে যাচ্ছে, 1 ঘন্টার ক্লাস তো। আমরা এখন চলে যাব ওই যে আমাদের দ্বন্দ্ব সমাসে। আশা করছি এই আলোচনা পর্যন্ত আপনারা সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছেন। সমাস কি কঠিন? অবশ্যই না, সমাস কিন্তু কঠিন না। সমাস অনেক মজার টপিক। যে কঠিন জিনিসটাকে বাকি 2টা নতুন বইয়ের একটা ভিতরে দিয়ে দিয়েছে। হ্যাঁ রাইট, গুড, থ্যাংক ইউ। এখন আমরা আরো কয়েকটি তথ্য এখানে দেওয়ার প্রয়োজন। সমাজ কি সহজ না কঠিন? সমাজ যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের ছাত্রছাত্রীদের, সমাজ সহজ না কঠিন, বা দেখবেন বাংলাদেশের প্রায় 90% ছাত্রছাত্রীরাই বলবে সমাজ কঠিন। কঠিন তো থাকবেই, কারণ কি? আমিও বলি সমাজ কঠিন, কারণ কি? সমাজ এসেছে সংস্কৃত ভাষা থেকে, এই জন্য সমাজ কঠিন।
আমি আচ্ছা কি বলেছে আপু, সমাস কোন ভাষা থেকে এসেছে? সমাস সমাস সংস্কৃত ভাষা থেকে এসেছে। সমাসের রীতি আর কি, সমাস সংস্কৃত সংস্কৃত ভাষা থেকে আগত বা এসেছে। এসেছে সমাস মানে সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে এসেছে। ভয় প্রত্যয় অনেক মজা, এই সমাস আর প্রত্যয় অনেক মজা, সমাসের চেয়েও বেশি সহজ প্রত্যয়। আচ্ছা ওইটা আমরা করব। আর সমাস কোন ভাষা থেকে এসেছে? সমাস সংস্কৃত ভাষা থেকে এসেছে। তাহলে সমাস যেহেতু সংস্কৃত সব ভাষা থেকে এসেছে, আমরা জানি প্রকৃত প্রত্যয় হয় মূলত কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। তাই সমাস শব্দটি গঠিত হয়েছে, সমাস শব্দটি সমাস শব্দটি প্রকৃতি প্রত্যয় জাত শব্দ, প্রকৃতি প্রত্যয় জাত শব্দ। আচ্ছা তাহলে এই প্রকৃতি প্রত্যয় জাত যেহেতু বলতেছি, সমাস শব্দের বিশ্লেষণ কি? সমাস শব্দের বিশ্লেষণ বিশ্লেষণ হচ্ছে এই যে সমাস, সম লিখবো না আমরা, সম লিখবো, সম একটি কি উপসর্গ আর কি, সম পরে একটা ধাতু লিখবো, যেহেতু সংস্কৃত ধাতুর অর্থ থাকে না, অস অর ধাতু লিখবো, অস অস যেহেতু প্রকৃতি প্রত্যয় লিখতেছে, এটা প্রকৃতি প্রত্যয় থেকে এসেছে, অস অস লিখে বলছে, আর কিছু নেই, কিছু না থাকলে কি অ, এটা হচ্ছে সমাস শব্দের বিশ্লেষণ, প্রকৃতি প্রত্যয় জাত বিশ্লেষণ। আচ্ছা ঠিক আছে ইতি আপু। হ্যাঁ 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 সমাসের নিয়মগুলো সংস্কৃত থেকে এসেছে, সমাজের শব্দগুলো সংস্কৃত থেকে এসেছে আপু, এটা বলতেছি। আচ্ছা ঠিক আছে, সমযোগ, হ্যাঁ ধাতু অস যোগ অ, গুড থ্যাংক ইউ, হয়েছে লতা আপু, অস ধাতু থেকে এসেছে। আচ্ছা এখন এই সমাস শব্দটি আলোচিত হয় কোন অংশে? ব্যাকরণের সারা পৃথিবীর সকল ভাষার ব্যাকরণের 4টি অংশ থাকে, তা সমাস শব্দটি আলোচনা হয় আলোচিত হয়, সমাস শব্দটি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলোচিত হয় কোন অংশে? দেখি কোন অংশে। মাশাআল্লাহ, অপরাজিতা ধ্রুবতারা আপু, অপরাজিতা কোন পদ? অপরাজিতা শব্দটি হচ্ছে বিশেষণ পদ। আচ্ছা রূপতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, লতা আপু এক পিওর কমেন্ট। আচ্ছা হ্যাঁ রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, তবে রূপতত্ত্বটা সবসময় বেশি মনে রাখবা আপু, রূপতত্ত্ব আগে লিখবা, রূপতত্ত্ব, কারণ বর্তমান বইয়ে রূপতত্ত্ব শব্দতত্ত্বের উল্লেখ নেই, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। শব্দ তত্ত্ব, তত্ত্ব মানে হচ্ছে আলোচনা বিশ্লেষণ। আচ্ছা শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, গুড থ্যাংক ইউ আপুরা। হ্যাঁ শব্দতত্ত্ব ঠিক আছে। তারপর এখন যদি বলা হয় সমাস শব্দের বিপরীত শব্দ কি, এটা পারতে হবে, দেখি তো সমাস শব্দের বিপরীত শব্দ কি? সমাস শব্দের বিপরীত শব্দ, সমাস শব্দের বিপরীত, বিপরীত কি বিপরীত শব্দ? সমাস শব্দের রূপতত্ত্ব, রাইট মোহনাপু, রাইট থ্যাংক ইউ। আমরা এখনো যেতে পারতেছি না, আচ্ছা এটাই শেষ, আর দিব না তাহলে, আমরা এটাই শেষ, আমাদের মূল আলোচনা তো ওইদিকে যেতে পারছি না এখনো। আচ্ছা বুঝছি, এটা একটু দেরি হচ্ছে, মানে সংকোচ আছে। গুড থ্যাংক ইউ, কে বলছে? অপরাজিত আপু, গুড থ্যাংক ইউ। বিগ্রহ বা বিচ্ছেদ, রাইট, যেহেতু সন্ধি অর্থ মিলন, সমাস এর একটি অর্থ আছে মিলন, বিপরীত অবশ্যই কি হবে? বিচ্ছেদ হবে, বিচ্ছেদ বা বিগ্রহ মানে বিচ্ছেদ, বিগ্রহ মানে ঝগড়া আলাদা। আচ্ছা বিগ্রহ, রাইট থ্যাংক ইউ উসমান গনি ভাইয়া, ভাইয়ার কিন্তু চাকরি হয়েছে, দোয়া রইল ভাইয়া। আচ্ছা বিগ্রহ, রাইট থ্যাংক ইউ। তাহলে সমাসের প্রারম্ভিক আলোচনা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, এখন আমরা আমাদের মূল সমাসে চলে যাচ্ছি, মুছে দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে, যদি 1 ঘন্টার বেশিও লাগে, এটা আমাদের সাথে থাকেন, কারণ কিছুক্ষণ থাকলে তো আর কষ্ট হবে না রে ভাইয়া, আপনি তো এখন পড়ার সাথে আছেন, পবিত্র একটা কাজের সাথে আছেন, পড়াশোনা কিন্তু একটা পবিত্র কাজ, একটা আমলের কাজ। আচ্ছা তাহলে আমরা এখন আমাদের মূল সমাসে যাবো।
কারণ দেখা যাচ্ছে এখন দেখেন প্রায় 60 জন ক্লাস করতেছেন আপনারা, একটু পরে যাবেন আপনাদের এমন অবস্থা হবে 60 থেকে 30-এ চলে আসবে। এই সকল এইরকম পরিস্থিতি হলে কিন্তু ক্লাসে মনোযোগ থাকে না, আমার নিজেরও মনোযোগ থাকে না। হ্যাঁ, কমে গেলে এই দেখেন এত 60 জন আছেন কিন্তু কেউ যাবেন না, যে যদি যান তাহলে খবর আছে। আচ্ছা গাধা, আচ্ছা ঠিক আছে, এখন দেখি দ্বন্দ্ব সমাস পড়ব, দ্বন্দ্ব সমাস পড়ব। আচ্ছা এখন একটু আরেকটু কষ্ট দিই আপনাদেরকে, আমি এখন কিছু সমাস দেব, আরেকটা কাজ আমরা আপনাদের দিতেছি। এখন এই কাজটি দেওয়ার পরে হ্যাঁ আছে গড, শারমিন আপু আছে। আমি যখন পাওয়ারে ক্লাস নিতাম তখন আমার নেটের সমস্যায় অনেকে কিন্তু থাকতো না, শেষ পর্যন্ত 5 জন 6 জন 7 জন 9 জন পর্যন্ত থাকতো, ওদেরকে নিয়ে ক্লাস করাইতাম, 2 ঘন্টা পর্যন্ত ক্লাস করিয়েছি। আমার কথা হচ্ছে আমি টপিক যদি ধরি তাহলে শেষ করে যেতে হয় মন চাই। আচ্ছা তাহলে আমরা এখন আমি কয়েকটি সময় দিচ্ছি, একটু আপনারা চেষ্টা করবেন, পরে আমরা এইটার ভিত্তিতে আলোচনায় যাব। দেখেন তো আমি এখানে একটা ঘর করে দেই, এই ঘরের ভিতরে শব্দগুলোকে বুনে দেই। আচ্ছা লিখবো আমরা কুশীলব, কুশীলব ব্যাট বাক্যটা দ্রুত লেখেন, কুশীলব, বুল হোক, বুল থেকে আমরা শিখবো কুশীলব। আচ্ছা তারপর আমরা লিখবো দম্পতি, দম্পতি। আচ্ছা কুশীলব বুল হোক, একজন থাকতাম মাত্র, হ্যাঁ হ্যাঁ লতা আপু ঠিক আছে, তাহলে যেতে হতে পারে। আচ্ছা বিদ্যুৎ বিভ্রাট হোক, ওইটা সমস্যা নাই, ওইটা ওয়াইফাই চলে গেলে তো ব্যাপারই না, আমি আমার নিজের এরকম হয়ে যায়। আচ্ছা তারপর আমরা লিখবো কৃতদাস, তারপর লিখবো নবান্ন, স্বাক্ষর, স্বাক্ষর কে লিখছে জয়া, জায়াবতী, সবগুলো একসাথে লিখেন, হ্যাঁ আলাদা লিখতে পারেন সমস্যা নাই, এটা লিখলেও চলবে, হ্যাঁ আলাদা লিখলে সমস্যা নাই। নাচ জামাই, নাচ জামাই। তারপর লিখবো আমরা আরো কিছু শব্দ মনে পড়ছে না, বঙ্গবন্ধু আছে, প্রিয়ঙ্কা, হ্যাঁ বঙ্গবন্ধু লিখি, বঙ্গবন্ধু, প্রিয়ঙ্বদা, প্রিয়ঙ্বদা, উদ্বেল, উদ্বেল, 1 2 3 4 5 6 7 8, আরো দুইটা দিব আমরা, আরো দুইটা লিখব, নব যে অন্ন, নবান্ন, এই যে আপু লিখেছে কিস উলব, জয়া উপতি। আচ্ছা অনেকের ভুল হচ্ছে, আমি দেখতেছি অনেকের ভুল হচ্ছে, লতা আপু কি লিখেছে দেখি, লতা আপু অনেকগুলো উত্তর লিখেছে। আচ্ছা নামটা কত সুন্দর, লতা আপু, না আরেকটা নাম আছে জানি না। আচ্ছা কি জান, রাজহাঁস, রাজহাঁস বিশালাক্ষী। খুবই গুরুত্বপূর্ণ, আমি কয়েকটি 10টি শব্দ দিয়েছি এখানে, খুবই গুরুত্বপূর্ণ 10টি শব্দ দিয়েছি। দেরি হয়ে গেল ববি আপু, দেরি হওয়া অন্যায়, কিন্তু ক্লাস করতেই হবে, ক্লাস করতেই হবে, না করলেও সমস্যা নাই, এত জোরাজোরি করি না, কিন্তু ক্লাস করবা রে বোনরা, তোমরা যারা আছো ক্লাস করবা, ক্লাস করলে মোটামুটি তো একটু না একটু শিখতে পারো। এই সময়টা জীবনে কত দিকে অপচয় করেছো, মিলাতে পারবা? অবশ্যই না। এই অপচয় থেকে আমাদের যদি একটু সময় আমাদের সঞ্চয় হয়ে আসে, ক্ষতিটা কিসের? আচ্ছা নবান্ন পর কি ভাইয়া, আচ্ছা নবান্ন আমি আবার বলে দিচ্ছি আপুরা, কুশীলব, দম্পতি, কৃতদাস, নবান্ন, স্বাক্ষর দাও না তোমরা, স্বাক্ষর, স্বাক্ষর, এই যে আমরা স্বাক্ষর দিই, ব আছে কিন্তু মনে রাখবা, নাথ জামাই, বঙ্গবন্ধু, প্রিয়ঙ্বদা, উদ্বেল, রাজহাঁস বিশালাক্ষী। শেষ, আমরা এই 10টি দেখি তো। রাজহাঁসের পর কি লিখেছেন, আবার বলতেছি, রাজহাঁসের পরে লিখেছি বিশাল অক্ষী, মানে অনেক বড় চোখ, অনেক বড় চোখ, নতুন জানের যে অন্ন, নবান্ন, আশরাফুল ভাই, চমৎকার একটি ব্যাস বাক্য হয়েছে। আচ্ছা চমৎকার একটি ব্যাস বাক্য হয়েছে আশরাফুল ভাই। আচ্ছা এখন আমরা দেখি একটু শুদ্ধ করি, এখান থেকে আমার বিশ্বাস 10-এ 10 পাওয়া একটু কঠিন হয়ে যাবে, কয়েকজন হয়তো পেতেও পারে। 3টা মাত্র পারি, কে সত্যবাদী মেয়েটা, তৃষা আপু, থ্যাংক ইউ। আচ্ছা মন থেকে বলেন তো এখান থেকে কার কয়টা হয়েছে দেখি, 10 কারো হয়েছে কিনা, মন থেকে বলেন।
আমি কিন্তু পরে উত্তর করব। আচ্ছা উত্তর করে নেই, তাহলে আপনারা সহজ পারবেন। কুশীলব, কুশীলব আমরা একটু অন্য কালি দিয়ে লিখি, একটু দেখি। কুশীলব, কুশ উ লব, কুশ উ লব, কুশীলব। দম্পতি, এটা সবাই পারেন আমার বিশ্বাস। জায়া ও পতি, জায়া ও পতি। অপশন যদি জায়া ও পতি না থাকে, দম ও পতি সেম সেম হবে। আচ্ছা, কৃতদাস, কৃতদাস, কৃত যে দাস, কৃতদাস। আচ্ছা, পরে নবান্ন, নবান্ন কয়েকভাবে বেশ বাক্য করতে পারেন। নতুন দানের, দানের যে অন্ন, বা নতুন ধান কাটার পর যে উৎসব, যে উৎসবের অন্ন, বা নতুন ধানের যে অন্ন, নবান্ন। আচ্ছা, তারপর স্বাক্ষর, স্বাক্ষর কে দেয়? আমি দেই, তার মানে অবশ্যই স, স মানে নিচ, স খচি মানে খোঁচা, স খচিত অক্ষর, স্বাক্ষর। আচ্ছা, তারপর কি আছে? নাত জামাই, সমস্যা হবে। নাতির জামাই, নাতনির জামাই, নাতির জামাই লিখলে ভুল হবে। নাত জামাই, নাতনির জামাই, নাতনির জামাই, নাতনির এই জামাই হয়, নাতির জামাই হয় না, নাতি তো পুরুষ হতে পারে। নাতনির জামাই। আচ্ছা, তারপর আমরা দেই এটা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশের বন্ধু, মানে বঙ্গের বন্ধু, বঙ্গের বন্ধু। আচ্ছা, তারপর আমরা দেই কোনটা? প্রিয়ংবদা, প্রিয় কথা বলে যে নারীদেরই আমরা বেশি বলি, মধুর মতো কথা বলতে পারে তারা মিষ্টি স্বরে, এই জন্য নারীদের মূলত প্রিয়ংবদা বলা হয়। উদ্বেল, উদ্বেল কি? বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত, অতিক্রান্ত উদ্বেল। তারপর এখানে রাজহাঁস, রাজহাঁস কি রাজার হাঁস? অবশ্যই না, অনেকে কিন্তু এটাও মনে করে। যদি এরকম আসে দেখবেন রাজহাঁস জিনিসটা কি, যে ছোট ছোট হাঁসের চেয়ে বড় হাঁস, তাহলে হাঁসের রাজা বা হংসের রাজা, হংসের রাজা। আচ্ছা, তারপর শেষ বিশালাক্ষী আছে, বিশালাক্ষী, বিশাল, বিশাল অক্ষী যার। কার বড়, অত বড় চোখ? বিশালাক্ষী, কার এত বড় চোখ আছে পৃথিবীতে? আমরা জানি একমাত্র সৃষ্টিকর্তার। আচ্ছা, হংসের রাজা, স্বখচিত অক্ষর, প্রিয় কথা বলে যে। গুড। আমরা তাহলে আমরা সমাসগুলো লিখেছি, ব্যাস বাক্যগুলো লিখেছি, এখন আমরা লিখবো সমাসের নাম। কুশ উলুপ, অবশ্যই দ্বন্দ্ব, দ্বন্দ্ব। তাহলে জায়া উপতি, অবশ্যই দ্বন্দ্ব। আর কৃত যে দার, যে আসে কর্মধারয়, কর্মধারয়। নতুন ধানের যে অন্ন, তাই এটা একটা উৎসবকে বোঝাচ্ছে, অবশ্যই এটা কি কর্মধারে হবে না, হবে কি বহুব্রীহি, বহুব্রীহি। আচ্ছা, খচিত স আছে, আবার অক্ষর আছে, খচিত চলে গেছে। মধ্য বদলুপি কর্মধারয়, মধ্য বদ রূপী কর্মধারয়। আচ্ছা, তারপর নাতনির জামাই যে অন্তঃস্থ আছে, ষষ্ঠী তৎপুরুষ বা তৎপুরুষ লিখলে চলতে হচ্ছে, তৎপুরুষ। এখন বর্তমানে ষষ্ঠী, পঞ্চমী, সপ্তমী এটা সব বাদ দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট তৎপুরুষ কোনটা এটা মনে রাখতে হবে। আচ্ছা, বঙ্গের বন্ধু, এটাও ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ। প্রিয় কথা বলে যে নারী, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ, এটা আবার বাদ দেওয়া যাবে না। উপ, এটা তারাও বাদ দেয়নি, তৎপুরুষ। আচ্ছা, তারপর বেলাকে অতিক্রান্ত, এটাই বেলাকে অতিক্রান্ত বোঝাচ্ছে, মানে প্রথম পদটাকে অতিক্রম করেছে। এটা পূর্বপদ প্রধান যেহেতু, এই জন্য এটা অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব। আচ্ছা, হংসের রাজা তৎপুরুষ, তৎপুরুষ। বিশাল অক্ষীর ন্যায়, বিশালাক্ষী জিনিসটা কি? বিশালাক্ষী হচ্ছে দেবতা লক্ষ্মী, বা হিন্দুদের একজন দেবতা, এই জন্য বহুব্রীহি, বহুব্রীহি। এখন কার কয়টা হয়েছে দেখি, শেষ এটা আবার বলেন। প্রিয়ংবদা, প্রিয় কথা বলে যে নারী, হ্যাঁ রাইট। নাতনির জামাই, রাইট, ঠিক আছে। শেষেরটা কোনটা? শেষেরটা হচ্ছে বিশালাক্ষী, বিশাল অক্ষী যার। বিশালাক্ষী কার? অত বড় চোখ আছে কার? সৃষ্টিকর্তার। আর হিন্দুদের মতে সৃষ্টিকর্তা কে? লক্ষ্মী, লক্ষ্মীর অনেক বড় চোখ, সারা পৃথিবীতে সে করে। আচ্ছা, ফেরদৌসী, ববি আপু, আশা করছি বুঝেছো। এখানে কারো কোনো সমস্যা আছে নাকি? একটু দ্রুত বলেন। কার 6টা হয়েছে? 6টা হয়েছে। লতা আপু, সৎ মনে বলেন, সৎ মনে বলেন,
শেষের আগেরটা কি? আচ্ছা সাদিয়া সুলতান আপু, শেষের আগেরটা রাজহাঁস, হংসের রাজা মানে রাজপথ আসে না পরীক্ষায়, পথের রাজা এটা। 6টা হয়েছে নুরস্তাপুর, শেষের আগেরটা। আচ্ছা 5টা হয়েছে গোট শ্যামরুস, 9টা পারছি সমাস নির্ণয় করতে। আচ্ছা মালা ভদ্র আপু, হ্যাঁ তুমিও একটি একটি পাচ্ছ বাংলাতে। রজনী আপু 4টা, সমস্যা নাই আপু। আজকের ক্লাসের পরে আমরা সমাসের জন্য আলাদাভাবে একটা পরীক্ষা নিব, এমসিকিউ, দেখবো কে কয়টা পারে, আলাদাভাবে পরীক্ষা নিব। এইগুলা বুঝি না কোনটা কোন সমাস। আচ্ছা হ্যাঁ এইগুলা আমরা, সমস্যা নাই, আমরা এইগুলার ভিতরে আবার যাব, কোনটা কোন সমাস এটা আমরা আবার যাবো। আচ্ছা এইগুলা একটু বলে দেই, তিনটা। আচ্ছা দেখি, এই যে কোনটা কোন সমাস, এটা দ্বন্দ্ব সমাস কি আছে এখানে, ও আছে। এখন ও কিভাবে হবে দেখেন, এই কুশ আর লব, কুশী লব, পাত্র পাত্রী, যদি এরকম শব্দ থাকে এটা আলাদা দুইটা শব্দ, স্বতন্ত্র দুইটা সাধু শব্দ, এই জন্য এটা হবে কোন সমাস, দ্বন্দ্ব সমাস। এটা তো আপনাকে সমাস নির্ণয় করতে হবে, এটা সমস্যা। জায়াপতি দ্বন্দ্ব সমাস। কৃতদের দাস, কৃত যে দাস, কৃতের জন্য দাস লিখলে হবে না, বা কৃতের দাস লিখলে হবে না, মনে হচ্ছে কিন্তু ওইগুলো হচ্ছে, আসলে না। দেখেন সবচেয়ে শ্রুতি মধুর কোনটা, কৃত যে দাস। হংসরাজ কি সমাস কি, হংসরাজ, ও হংসের রাজ। পরীক্ষার হলে পারলেই বুঝো পারেছে, হ্যাঁ অবশ্যই পারবা না কেন। রাজহাঁস কি সমাস, হংসের রাজা, এর আছে না, এর থাকলে কি ষষ্ঠী বিভক্তি আছে না, ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজহাঁস মানে হংসরাজ, এই যে হংসরাজ তৎপুরুষ, তৎপুরুষ লিখেছি, তৎপুরুষ। হ্যাঁ আচ্ছা আমি একটু পানি খেয়ে নেই, আপনারা কত পেয়েছেন একটু জানান, আমি দেখেছি অনেকেরই ষষ্ঠী তৎপুরুষ, রাইট। আচ্ছা কোনটা কোন সমাস কিভাবে চিনবা, আচ্ছা আবার একটু শেয়ার করতেছি। এটা তো আমরা আবার আসবো আপু, বেসিক্যালি কোন ভাবে কোন সমাস কোন ভাবে চেনা যায় এটা আমরা আবার আসবো, যেহেতু আজকে আমরা 3টা সমাস চিনবো। আচ্ছা তবু আমরা এটা বলেছি, যেমন যে আছে বা কৃত যে দাস, এটা কিভাবে চিনবো, কৃত দাস, দেখো তুমি অন্য যে কোনো জিনিস যুক্ত করে এই সমাসের ভিতরে, যা দেখো যে ছাড়া কোন শব্দটা যুক্ত করলে ততটুকু শ্রুতিমধুর হচ্ছে না, তোমার কিন্তু কমন পড়তে হবে এইটা, আর কমন না পড়লে তুমি যুক্ত করতে থাকবা কয়েকবার। লিখার জন্য বুঝতে পারি নাই, আচ্ছা লিখার জন্য না বোঝা সমস্যা কি ভাইয়া, আমরা তো আছি আবার। নতুন দানের জন্য এখন এটা বুঝতে হবে, নবান্ন জিনিসটা কি, নবান্ন হচ্ছে একটি উৎসবের নাম, নব যে অন্য লিখলে এটা হয়ে যাবে কর্মদ্বারা সমাস, তাহলে ভুল হয়ে যাবে, যেহেতু নবান্ন দ্বারা আমরা অন্য জিনিস বুঝতেছি, যেমন কর্ণফুলী, কর্ণফুলী দ্বারা আমরা কি বুঝি, কর্ণফুলী যখন উচ্চারণ করি সাথে সাথে বুঝি একটা নদী, তার মানে কি, কর্ণ তো কান, ফুল অর্থ ফুল, কানে ফুল যার, এটা বুঝি না, নদী বুঝি, তার মানে এটা অবশ্যই অন্য পদ অর্থ প্রদান করছে, এই জন্য এটা বহুব্রীহি হবে। আচ্ছা ব্যাস বাক্য ঠিক মতো করতে পারি নাই, ব্যাস বাক্য কঠিন না, কয়েকবার করলেই হয়, একটি ধারণা রাখতে হয়। যেমন গতকালকের আগের পরীক্ষা এসেছিল, কি একটা প্রশ্ন এসেছিল সমাজ থেকে, ভুলে গেছি, এটা নতুন শব্দ কিন্তু সহজ ছিল। আচ্ছা তারপর নাতনির জামাই, আমরা ব্যাস বাক্যটা এইভাবে ব্যবহৃত করবো, বঙ্গের বন্ধু, বঙ্গের জন্য বন্ধু লেখা যাবে না আবার, কিন্তু দেখো সবচেয়ে সুন্দর না, বঙ্গের বন্ধু, বঙ্গের জন্য লাগালে কিন্তু আবার চতুর্থী তৎপুরুষে চলে যাবে, ওইটাও হবে। এখন আর যেহেতু চতুর্থ পঞ্চমী নেই, প্রিয় কথা বলে যে নারী, প্রিয়ঙ্কদা, এই যে দেখো কমে যাচ্ছে কিন্তু 54 চলে আসছে, 54 চলে আসছে, ওই যে দেখতেছি আমি এখানে, এই কে 4 জন গেছে গা, ধরতে পারতেছি না। বেলাকে অতিক্রান্ত অব্যয় বাপ, হংসের রাজা, তাহলে আমরা এই আলোচনা শেষ করে দিচ্ছি, পরে যেহেতু আমরা আসবো মূল আলোচনায়, তাহলে আমি একটু জাস্ট আপনাদের ধরেছি কার কয়টা হয়েছে হবে সেই 6 মাসের ভিতরে। আচ্ছা তাহলে আমার ধারণা আজকে আপনারা যারা 3, 4, 5 পেয়েছেন, এই সমাসের ক্লাসের পরে অবশ্যই আল্লাহ তাআলা অশেষ রহমতে সমাজ থেকে 10টি দিলে 8টি পারবেন, 10টি দিলে 8টি পারবেন। মানে কি যেন দাস বুঝায়, কৃত দাস মানে বুঝায় ক্রয়কৃত দাস। আপনি মধ্যযুগের আগের সময়ে কি করা হতো, মানুষ বেচাকেনা করা হতো, সেই যে দাস তাদেরকে বলা হয় কৃত দাস। একটু তাড়াতাড়ি, ওহ থ্যাংক ইউ আপু নক করার জন্য, 1 ঘন্টা হয়ে গেছে রে। আচ্ছা এখনো 5 মিনিট বাকি আছে আপু, 1 ঘন্টা হয়নি। আচ্ছা এখন দেখি দ্বন্দ্ব সমাস বলছিলাম, দ্বন্দ্ব সমাস দেখেন সমাস আলোচনা করলে শেষ হয় না। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস একটা মজার সমাস। এখানে জাস্ট আপনারা কি মনে রাখতে হবে, সাধারণ দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস 16 প্রকার আছে, 16 প্রকারের উপরে হতে পারে, সাধারণ দ্বন্দ্ব, দ্বন্দ্ব আর কি আছে, আরেকটা মনে বিরোধাত্মক দ্বন্দ্ব, বিরোধার্থক,
বিরুদ্ধার্থক দ্বন্দ্ব। তারপর আরেকটি মনে রাখবেন, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। এই তিনটি মনে রাখলে চলবে, অলুক দ্বন্দ্ব। আচ্ছা, এখন এখানে দ্বন্দ্ব অর্থ কি? দ্বন্দ্ব অর্থ কি দ্রুত বলেন তো, দ্বন্দ্ব অর্থ কি? দ্বন্দ্ব অর্থ কি? দ্বন্দ্ব অর্থ ক নাম্বার জোড়া, জোড়া। খ নাম্বার বিরাম, বিরাম। দ্বন্দ্ব তো ঝগড়া। আবার আমাদের গ্রামের দ্বন্দ্ব না, মানে ব্যাকরণের দৃষ্টিতে দ্বন্দ্ব অর্থ কি? দেখি, মাশাআল্লাহ, এই তো যুগ্ম বা জোড়া, রাইট, থ্যাংক ইউ, হয়ে গেছে, হয়ে গেছে, গুড। দ্বন্দ্ব অত যুগ্ম বা জোড়া। আচ্ছা, ঠিক আছে, আমরা ধরে নিয়েছি সাধারণ দ্বন্দ্ব। দেখেন তো, আমরা কিছু সমাস লিখব। সাধারণ দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলোতে কোনো শব্দ আলোচনা করা যায় না, ওই শব্দটাকে বলা হয় সাধারণ দ্বন্দ্ব। দ্বন্দ্ব প্রকার, দ্বন্দ্ব সমাস প্রায় 16 ধরনের রয়েছে, ওই 16 ধরনের ভিতরের কোনো প্রকারে না গেলে তাকে বলা হয় সাধারণ দ্বন্দ্ব। এখন আমাদের এতটুকু জানার দরকার নেই, জাস্ট আমরা দ্বন্দ্ব দিয়ে দিলেই হবে, এটার নাম হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। বিরোধাত্মক দ্বন্দ্ব, বিরোধ রয়েছে যে দ্বন্দ্ব সমাসে, যেমন অহিনুকুল, অহিনুকুল, অহিনুকুল। ওহি, ওহি মানে কি? ওহি মানে বাণী না, ওহি মানে হচ্ছে সাপ। অহিনুকুল, অহিনুকুল, এটা কোন দ্বন্দ্ব? হ্যাঁ, দ্বন্দ্ব তো জোড়া। অহিনুকুল, ওহি, ওহি গো নকুল, নকুল তো কি? বেজি। অহিনুকুল, অহিনুকুল, অহিনুকুল দ্বন্দ্ব। আমরা জানি এই দ্বন্দ্ব সমাসটা কোন পদ? উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান। এই দ্বন্দ্ব সমস্যা আরে কি? মাঝে মাঝে হাইফেন থাকে, সাধারণত হাইফেন থাকে, হাইফেন থাকে। তারপর আরেকটি যদি দিই আমরা, কি থাকে? এই দ্বন্দ্ব সমাস দুটি পৃথক পদ থাকে, দুটি পৃথক, দুটি পৃথক, মানে পাওয়ার উভয়ের সমান, উভয়ের সমান ক্ষমতা। মনে রাখবেন, উভয়ের সমান ক্ষমতা প্রকাশ করে, ক্ষমতা প্রকাশ করে। আচ্ছা, উভয় পদটি বেশিরভাগ ক্ষেত্রে উভয় পদটি বিশেষ্য হয়, বেশিরভাগ উভয় পদ বিশেষ্য হয়, বিশেষ্য হয়। সাপ নেউলে, হ্যাঁ, সাদা ও কালো, সাদা কালো, রাইট, থ্যাংক ইউ। দা কুমড়া, রাইট, এতে হচ্ছে দা কুমড়া। আচ্ছা, তাহলে এটা এটা বলেন, আদান দিতে থাকুক, আমরা লিখি সাপে নেউলের কোন সমাস? সাপে নেউলে, সাপে নেউলে কোন সমাস? দ্রুত, সাপে নেউলে কোন সমাস? অপশন ক, অপশন ক দিচ্ছি, তাহলে অপশন দিচ্ছি আমরা। ক বিরোধাত্মক দ্বন্দ্ব, দ্বন্দ্ব। খ, অপশন খ দিচ্ছি আমরা, কি দেব? অলুক, অলুক দ্বন্দ্ব। দেখি কে লিখছে বিরোধাত্মক, বিরোধাত্মক, বিরোধাত্মক। অচেনা আমি, বিরোধাত্মক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। একজন ব্যতিক্রম আছে, একজন ব্যতিক্রম পেয়েছে এই মুহূর্তে, বিরোধাত্মক। অলুক দুইজন পেয়েছি, রূপন্তী আপু দুইজন বিরোধাত্মক বলেছে, তিনজন বিরোধাত্মক বলেছে। গণতন্ত্রের জয় হচ্ছে না স্বৈরতন্ত্রের জয় হচ্ছে, এটা দেখবো আমরা। গণতন্ত্র না স্বৈরতন্ত্র এগিয়ে যাচ্ছে। সাধারণটা আবার বলবো, সমস্যা নাই, আমরা দিয়ে নিক, একটু ধীরে ধীরে বলে ফেলি সাধারণটা। আদারটা দিক, শ্রদ্ধা করি আমরা। আচ্ছা, তাহলে আরেকটি, আরেকটি দিই, আদান দিতে থাকুক। ছেলে মেয়ে কোন সমাস? এই যে অপশন কিন্তু এই যেটাই, ছেলে মেয়ে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে বলছে? রোকসানা আপু বলেছে ছেলে মেয়ে ওলুক, ছেলে মেয়ে ওলুক বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবো? কয়েকটি পরিস্থিতি আছে। উভয় পদ প্রধান, সাধারণত হাইফেন থাকে মাঝে মাঝে, আর না দিয়ে দেখেন হাইফেন আছে মাঝে মাঝে, অনেক সময় থাকবে না। তবে উভয় সমান ক্ষমতা প্রকাশ করে। সাপের যে ক্ষমতা শেউলের সেই ক্ষমতা, বাবার যে ক্ষমতা মায়ের সেই ক্ষমতা। আচ্ছা, বেশিরভাগ শব্দই কি বিশেষ্য পদ হয়, যে ছেলে মেয়ে সাপ নেউল সব কিন্তু বিশেষ্য পদ। আচ্ছা, সাধারণ দ্বন্দ্ব যেটা বলছিল আপু, সাদিয়া আপু, সাধারণ দ্বন্দ্ব কিভাবে দেখো? বিরোধাত্মক, অলুক, বিপরীতার্থক, সমার্থক, প্রায় সমার্থক, জড়পদার্থ, সর্বনাম, যত ধরনের দ্বন্দ্ব সমাস আছে সব দ্বন্দ্ব সমাসের যদি যে পদ হবে না, যদি অপশনে ওইগুলো থাকে তো থাকলোই, আর না থাকলে অবশ্যই এটা শুধুমাত্র দ্বন্দ্ব সমাস বা সাধারণ দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের আরেক নামই হচ্ছে সাধারণ দ্বন্দ্ব সমাস, মনে রাখবে এটা। আচ্ছা, অলুক দ্বন্দ্ব। তাহলে আমরা এটা উত্তরে যাই। কি বলেছি? সাপে নেউলে। যদি বলি আমরা অহিনুকুল, তাহলে কিন্তু এটা হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। অহিনুকুল কোন দ্বন্দ্ব সমাস? বিরোধাত্মক। অহিনুকুল হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। আর সাপে নইলে, যেহেতু এখানে দুটোই শব্দে কি আছে? এ বিভক্তি আছে, এই জন্য এটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। এই যে অলুক দ্বন্দ্ব সমাস, এটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। ছেলে মেয়ে, ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব সমাস? ছেলে মেয়ে কিন্তু অলুক দ্বন্দ্ব সমাস হবে না। দুইটা পদে বিভক্তি আছে মনে হচ্ছে, কিন্তু তারা কিন্তু বিভক্তি না। এই জন্য তারা হবে কোন কোন দ্বন্দ্ব সমাস? তারা হবে এই সাধারণ দ্বন্দ্ব সমাস। এখন কেন একটু পরে বলতেছি। ছেলে মেয়ে সাধারণ দ্বন্দ্ব সমাস। এই যে উসমান গনিয়া, পূর্বদের বিভক্তি লোপ হয় নাই। আচ্ছা, ছেলে মেয়ে তো অলুক দ্বন্দ্ব হবে না। না, হাট বাঁচা, হ্যাঁ সমার্থক। ছেলে মেয়ে অলুক দ্বন্দ্ব হবে না, কারণ কি আমি এখন বলবো। আচ্ছা, এখন মুছে দেই এগুলো। দেখো, আমরা অলুকে চলে যাই। অলুক মানে কি? এই যে অলুক, এই যে অলুক মানে কি? উভয় পদের বিভক্তি। আমি অর্থপূর্ণ, অর্থপূর্ণ শব্দে বিভক্তি লোপ না হলে, বিভক্তি বিভক্তি লোপ না হলে তাকে অলুক বলে। হলে অলুক, অলুক। যেমন, যেমন কি লিখেছি? দেশে, দেশে, বিদেশে, বিদেশে। এই যে দেশে বিদেশে, এইটা একটা কেটে দেই। এই যে এখানে দেখেন তো, এই শব্দের শেষে কি আছে? এই শব্দের বিভক্তি বাদ দিলে শব্দটা কি আছে? দেশ আছে। এই বিদেশে শব্দের বিভক্তি বাদ দিলে কি আছে? বিদেশ আছে। তাহলে দেখেন তো, এই দুইটা শব্দের কি অর্থপূর্ণ? এই দুটো শব্দই হচ্ছে অর্থপূর্ণ। তাই অর্থপূর্ণ না? অর্থপূর্ণ, অর্থপূর্ণ। তার মানে বিভক্তি যুক্ত হয়নি। হ্যাঁ, ছেলে মেয়েতে কিন্তু বিভক্তি যুক্ত হয়নি, কারণ ছেল, দেখো তো ছেলে, আমরা বিভক্তি বাদ দিলাম, তো বিভক্তি বাদ দিলে কি থাকবে? ছেল থাকবে। ছেল, ছেল, ছেল শব্দের অর্থ নেই। মেয়ে, মেয়ে থেকে বিভক্তি বাদ দিলাম, কি থাকবে? মেয়েই থাকবে। তার মানে অর্থপূর্ণ নয়। তো অর্থপূর্ণ শব্দ থেকে যদি বিভক্তি বাদ দেওয়া হয়, না অর্থ, হ্যাঁ অর্থপূর্ণ শব্দ থেকে বিভক্তি বাদ দিলে, যদি অর্থ হয়, অর্থপূর্ণ শব্দ বিভক্তি বাদ দিলে কি ভুল বলেছি নাকি? এই যে এখানে এটা হচ্ছে দেশে বিদেশে অর্থপূর্ণ শব্দ, বিভক্তি বাদ দেওয়ার পরে যদি অর্থপূর্ণ থাকে, তাহলে এটা অলুক দ্বন্দ্ব সমাস। ছেলে মেয়ে কোন অর্থ নেই? হ্যাঁ, ছেলে মেয়ে। গুড, থ্যাংক ইউ ইতি আপু, রাইট। উভয় পদে বিশেষ্য পদ। আশা করছি বুঝে গেছো। এখানে দ্বন্দ্ব সমাসে আর কোনো সমস্যা নেই। দ্বন্দ্ব সমাস একটা মজার সমাস। এই যে এখন গরম, এসি আছে না? এসি, এসি বাংলা কি? এসির বাংলা কি কেউ বলতে পারবেন? ওইটারও সমাস হয়। এসির বাংলা কি? দুটো বলে সাপে নেউলে কি? সাপে একার আছে, নেউলে একার আছে, অবশ্যই কি অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব আপু, সাদিয়া আপু। আচ্ছা, এসির বাংলা কি? আমরা জানি এসির বাংলা হচ্ছে শীতাতপ, শীতাতপ, শীতাতপ। আচ্ছা, শীতাতপ কোন সমাস? শীত ও তাপ, শীত ও তাপ, শীতাতপ। সচরাচর আকারযুক্ত শব্দগুলো কিন্তু মাঝে মাঝে, এয়ার কন্ডিশন, এসি এতে পূর্ণরূপ হচ্ছে এয়ার কন্ডিশন। হ্যাঁ, বাংলা হচ্ছে শীতাতপ। আচ্ছা, ঠিক ঠিক আছে, সমস্যা নাই। আরেকটি শব্দ দেখছে, যেমন কি বলা হয়? হিতাহিত বুদ্ধি জ্ঞান নাই। হিতাহিত, হিতাহিত। যদি সচরাচর আকার দেখেন মাঝে, এই যে আকার,
আকার দেখলে যদি মনে হয় এরকম শব্দ, তবে হাসাহাসি কানাকানি ওইগুলোর মধ্যে নাই আবার। ঠান্ডা বাতাস, রাইট। অনেক সুন্দর সুন্দর অর্থ বের হচ্ছে। শীতাতপ, ঠান্ডা বাতাস, শীতাতপ নিয়ন্ত্রণ। হ্যাঁ, অনেক কিন্তু ট্যালেন্ট আছে আমাদের গ্রুপে। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস অনেকেই চাকরি হবে। অলুক দ্বন্দ্বটা আবার বলে। অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব হচ্ছে যে শব্দ থেকে শব্দের ভিতরে উভয় পদের শেষ বর্ণের সাথে এ বিভক্তি থাকবে। এই যে একার, এই যে একার থাকবে, ওইটাই অলুক দ্বন্দ্ব সমাস। তবে অর্থপূর্ণ শব্দের সাথে থাকতে হবে। যেমন মায়ে, মানে ছেলে মেয়ে তো না, কি লিখবো, দেশে বিদেশে তো বলেছি। এটা হাতে পায়ে যদি লিখি, হাতে, এই যে হাতে পায়ে, পায়ে, এই দেখেন সবার শেষে হাতে একার আছে, এই পায়ের একার আছে, এই বিভক্তি লোপ পাবে না, হাতে ও পায়ে তখন হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। কি সমস্যা, ছেলে মেয়ে দ্বন্দ্ব সমাস হবে, মানে সাধারণ দ্বন্দ্ব সমাস হবে। শীতাতপ, শীতাতপ কি হবে, শীত উতাপ। হিতাহিত কি হবে, হিত, হিতাহিত, হিত মানে বুদ্ধি, হিত ও অহিত, অহিত। কারণ কি, বুদ্ধি আছে বুদ্ধি নাই, এই দুইটা মিলায় হিতাহিত। তাই বলে না, কি বলা, হতাহত। পরীক্ষায় বিরোধাত্মকটা আবার বলেন। বিরোধাত্মক আপু মানে হচ্ছে বিরোধ বোঝাবে। দেখো তো সাপে নেউলে, এটা কি সারা জীবন সাপ আর বেজির সাথে বিরোধ না? তেমনি ভাবে দা কুমড়া, সারা জীবন দায়ের সাথে কুমড়া বিরোধ হয় না? এটা হচ্ছে বিরোধাত্মক। হিতাহিত, হিত ও অহিত। হতাহত কি, হতাহত, হত ও আহত, কিছু মারা গেছে, কিছু আহত হয়েছে। তো এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, মায়ে জিয়ে, হ্যাঁ মায়ে জিয়ে, মা জি লিখলে আবার হবে না, হতে হবে মায়ে জিয়ে, তাহলে অলুক দ্বন্দ্ব হবে। আশা করছি এটা ক্লিয়ার তোমরা। এটা ক্লিয়ার নাকি একটু দ্রুত বলো তো, আমরা একটু কর্মধারয় সমাসটা আলোচনা করব কিনা। আচ্ছা, আমরা দ্বিগুটা একটু আলোচনা করে ফেলি, তাহলে আমরা সময় শেষ করে দিব। আমরা আর যাবো না, কারণ সময় অনেক চলে গেছে। দেখছো, সমাসের সময় দিতেই মন চা, শুধুমাত্র আলোচনা করতেই মন চা। এই যে 50 চলে আসছে, 50 চলে আসছে, আমিও চলে যাব, কিন্তু 40 আসলে আর থাকবো না ক্লাসে, এই পর্যন্ত শেষ করে দেবো, কারণ আর 5 মিনিট 7 মিনিট নিব ক্লাস। আচ্ছা, তো দেখি দ্বিগুতে চলে যাই আমরা। কর্মধারয় কালকে আলোচনা করব, প্রয়োজনে আরেকটা ক্লাস নিব, 3টা নিব। আচ্ছা, দেখি আমরা কি বলছিলাম, দ্বিগু। আর দ্বিগুতে আমরা যাই, সমস্যা নাই। দ্বিগু, দ্বিগু দিয়ে কি বোঝানো হয়, দ্বিগু মানে দ্বিগু সমাহার। দ্বিগুর ব্যাস বাক্য কি, দ্বিগু সমান দ্বিগুর সমাহার, সমাহার। দ্বিগু মানে দ্বিগুর সমাহার। আচ্ছা, সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যা পদগুলো কি হয়, পদগুলো সংখ্যাবাচক শব্দ থাকে, সংখ্যাবাচক শব্দ হয়, সচরাচর সংখ্যাবাচক শব্দ হয়। আচ্ছা, মিলন ঘটে আমরা জানি। বর্তমানে কি, বর্তমানে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত, কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত, আমরা শেষ করে দিচ্ছি, কেউ যাবেন না। আচ্ছা, তারপর দ্বিগুটা কি বলেছিলাম, বিশেষ্য পদ প্রদান হয়, বিশেষ্য পদ প্রদান, এটা মনে রাখবেন কিন্তু পরীক্ষায় আসছে। বিশেষ্য পদ প্রদান, বিশেষ্য পরপদ প্রদান। আচ্ছা, আমি লিখতে পারতেছি না দ্রুত, আজ শেষ করে দেবো, হ্যাঁ আজ শেষ করে দেবো। এই যে আর কয়েক মিনিট লাগবে, দ্বিগুত বেশি সময় লাগে না, মাত্র 5-7টা উদাহরণ দেবো, তাড়াহুড়া না করে সময় নিয়ে পড়া। আচ্ছা, লাভ কি, ঠিক বলেছ আপু, সরি আপু বলে, পবিত্র পাল দাদা। আমি মাঝে মাঝে কিন্তু ভাইয়াদের আপু বলে ফেলি, আপু আর ভাইয়া ডাকতে ডাকতে খুব হয়ে যাচ্ছি, বোরিং হয়ে যাচ্ছি। আর শেষ করে দিব আপু, সমষ্টি বা মিলন, রাইট, সমষ্টি বা মিলন। আচ্ছা, তাহলে এই যে আমরা শেষ করে দিচ্ছি, এখানে বলেন তো পঞ্চনত, পঞ্চনত এর ব্যাস বাক্য কি, দ্রুত, পঞ্চনত এর ব্যাস বাক্য কি। তারপর 1 নাম্বার গেল, আরেকটা বলেন, আরেকটা লিখতেছি আমরা, পশুরি এর ব্যাস বাক্য কি, পশুরি, এটা কিন্তু বিগত সালে প্রশ্ন, পশুরি। তারপর আরেকটা লিখতেছি, কি লিখবো, চৌরাস্তা, তোর পারবে নেই, দিচ্ছি তবু, চৌরাস্তা, চৌরাস্তা। তারপর একটা দিচ্ছি, সপ্তাহ, সপ্তাহ। পবিত্রপাল দাদা, আপনাদের বাড়ির ওই দিক দিয়ে একটা নদী আছে, ত্রিমোহনী, 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 মানে আমরা বলি এলাকায় বলি তেরমনি, আমাদের কাছেই। আচ্ছা,
ত্রিমোহনী, তারপর পঞ্চবটি, পঞ্চবটি, তারপর সপ্তর্ষি, সপ্তর্ষি নিচে দেখা যাচ্ছে কিনা, তারপর এইদিকে লিখি কি লিখবো, সপ্তাহ, শতাব্দী, শতাব্দী। আচ্ছা, তেমাতা, তেমাতা হবে না, পঞ্চ নদের সমাহার। ধরা খেয়ে গেছে আপু। এই যে জেসমিন আর আপু, থ্যাংক ইউ, হয়েছে। পঞ্চ নদীর হবে। নদ তো বাংলাদেশে আছেই প্রধানত তিনটা, বাংলাদেশে মূলত তিনটি নদ আছে, তাহলে আর 5টি নদ আমরা কোথা থেকে বের করব? নদের লেখা যাবে না, এই জন্য 5টি নদী একত্রিত হওয়ার পরে একটা বড় একটা নদের মতন হয়ে গেছে, এটা হচ্ছে পঞ্চনদী। 7 দিনের সমাহার, হ্যাঁ 7 দিনের সমাহার, তবে সবচেয়ে সাধুর সাথে সাধু লিখবেন ভাইয়া, সপ্ত দিনের সপ্ত অন্যের সমাহারটা লিখে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তাহলে পঞ্চনদ কি? পঞ্চ নদীর সমাহার। পশুরি কি? পশুরি কেউ লেখেনি কিন্তু এখনো। পশুরি কি কেউ লিখছে? পশুরি কি হ্যাঁ লিখছে, এই তো মালাভদ্র, রাইট, আপু জানে মধ্যযুগে এটা শব্দটা ব্যবহার করা হতো। 5 সেরের সমাহার, চৌরাস্তা 4 রাস্তার সমাহার। আচ্ছা, সপ্তাহ, সপ্ত অন্যের সমাহার, অন্য মানে দিন, সপ্ত মানে 7, সাধুর সাথে সাধু বলতেছি আমরা। ত্রিমোহনার সমাহার, ত্রিমোহনী। পঞ্চবটির সমাহার, শ্রীলঙ্কার একটি এলাকা। আচ্ছা, রাবণের। সপ্ত কি? সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার। আচ্ছা, 5 হবে, হ্যাঁ। পঞ্চ না, পঞ্চ লিখলে সবচেয়ে ভালো হবে, কারণ কি পঞ্চ তো সাধু শব্দ, সাধু সাধু লিখলে সাধু লিখবা, পঞ্চ নদীর সমাহার লিখলে সবচেয়ে ভালো হয়, মানে এখানে সাধুর সাথে সাধু লিখবো আমরা। আচ্ছা, এখানে আশা করছি ক্লিয়ার নাকি? একটু দ্রুত বলো তো ক্লিয়ার কিনা, আমরা শেষ করে দেবো আর 1 মিনিট। পশুরি থেকে আবার বলেন, পশুরি থেকে আবার বলতেছি। পশুরি 5 সেরের সমাহার, 4 রাস্তার সমাহার, সপ্ত অন্যের সমাহার। অন্য মানে দিন, সপ্ত, সপ্ত মানে 7, অন্য মানে কি? দিন। এই যে অন্য মানে বাত না বার, এই দেখেন এখানে দন্ত ন আছে। সপ্ত অন্যের সমাহার, সমাহার। ত্রিমোহনী, ত্রিমোহনার সমাহার, ত্রিমোহনার সমাহার। পঞ্চ বটের সমাহার, সপ্ত ঋষির সমাহার। শত অব্দের সমাহার, হ্যাঁ শতাব্দী, ওইটা বলি নাই। শত অব্দের সমাহার। অব্দ মানে কি? অব্দ, অব্দ, শত অব্দ মানে বছর, অন্য মানে দিন, অব্দ মানে বছর, তাই 100 বছরে কি? 1 শতাব্দী, এটা 4। 3 মোহনা যার, ত্রিমোহনা, এই ত্রিমোহনা লিখি নাই আমি। জাল লিখলে আরো সমস্যা হয়ে যাবে আপু, জাল লেখা যাবে না, তখন বহুব্রীহি হয়ে যাবে জাল লিখলে। কারণ এটা তো আর অন্য কিছু বোঝাচ্ছে না, এটা আমরা একটা নদী বুঝতেছি ত্রিমোহনা দ্বারা, এই জন্য এটা দ্বিগু সমাস হবে। আচ্ছা, প্রথম লাইনটা বলেন, প্রথম লাইন কোনটা? পঞ্চনদ, পঞ্চনদ বলা যাবে না, বলতে হবে পঞ্চ নদীর সমাহার। নদ থাকলে নদী লিখতে হবে। যেমন আমরা কি বলছিলাম, কি বলছিলাম, ওই নাতির জামাই, নাতনির জামাই বলছিলাম না, ওই রকম আর কি। এটা পঞ্চবটি বলেন, পঞ্চবটের সমাহার। কোন এলাকায় 5টি বট আছে? 5টি বট গাছের 5টি ঔষধি গাছ আছে কোন এলাকায়? শ্রীলঙ্কায়, এই জন্য পঞ্চবটের সমাহার, সমাহার। হ্যাঁ, সপ্তর্ষিটা বলেন, সপ্তর্ষি মানে সপ্ত ঋষির সমাহার। 7 জন ঋষি বসে যোগ সাধনা করেছিল, এরকম একটি জায়গা, ওই জায়গার থেকে আসছে সপ্তর্ষি। আচ্ছা, দ্বিগুর সমাহার, এটা কি? এটা হচ্ছে দ্বিগু সমাসের ব্যাস বাক্য। বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য আছে, সমাসের ব্যাস বাক্য আছে না, এই জন্য এটা দ্বিগু সমাসের ব্যাস বাক্য। 3 মাথার সমাহার, তেমাথা, এটা কি হবে না? হ্যাঁ, 3 মাথার সমাহার, তেমাথা, 3টা মাথা কিন্তু আলাদা, 3টা মাথা আলাদা, তখন এই 3 মাথা তেমাথা দ্বারা যদি অনেকটি কিছু মিন করে তাহলে এটা বহুব্রীহি হয়ে যাবে। 3টা মাথার সমাহার, একটা মাথা হয়ে যেতে হবে। 3 মাথাতে কিন্তু আবার হিন্দুদের কার 3 মাথা আছে জানি, দেবতা, ওইটাও বোঝানো হয়। আচ্ছা, সপ্তাহ বলেছি, সপ্ত অন্যের সমাহার। সপ্তর্ষি হচ্ছে আকাশের 7টি তারা, গুড, থ্যাংক ইউ। আর সপ্তর্ষি কি বলি নাই? সপ্ত ঋষি না, সপ্তর্ষি, সপ্ত ঋষি, ও সপ্তর্ষি ওইটা না তো। সপ্তর্ষি মানে ওই যে আমরা ঋষির কথা বলেছি, আবার ওই তারার কথা না কিন্তু, আবার সপ্তর্ষি মানে ওই সপ্ত ঋষিটার কথা বলেছি। আচ্ছা, 4 আছে সব পশুরি, 5 সেরের সমাহার। আচ্ছা, আরো কি কোনো সমস্যা আছে? একটু দ্রুত বলেন, আমরা শেষ করে দিব, কারণ অনেকে বোরিং হয়ে যাচ্ছে। 44 চলে আসছে, উপস্থিতি 44 চলে আসছে।
আবারও বলছি কিন্তু। আচ্ছা, উপস্থিতি আজকে কিন্তু জোর করে ধরে রেখেছি। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য কি? দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য নাই আপু। দ্বন্দ্ব সমাসের সব সমাসে কিন্তু ব্যাস বাক্য নাই। দ্বিগুতে যেমন করেছি, দ্বন্দ্ব জোর করে করা যাবে না, ধ যুগ ধ হয়ে যাবে। পশুরি কি হবে? 5 সেরের সমাহার। পশুরি দেখো নাই, 5 কেজি থাকে যেন ধান একটা, আমরা আমাদের এলাকায় কি বলে, হাড়ি বলে, হাড়ি না চারি কি বলে জানি, ধান মাপার 5 কেজি করে ধান থাকে। দিয়ে তো 45 ভাই, আপনি দিয়ে তো 45 কি, কত 45? না না, ও যদি উপস্থিতি কম থাকে তাহলে ক্লাস চালিয়ে যাওয়া সম্ভব না, কারণ ক্লাস লং টাইম হয়ে গেলে অনেকে আবার মন খারাপ করে। আজকে তাহলে এখানে শেষ করে দিচ্ছি। কি দামা বলে? আচ্ছা দ্রুত শেষ শেষ কমেন্টটা দেখতে চাই আমি, চলে যাব। তাহলে আজকে এখানে পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, প্রারম্ভিক আলোচনা সমাসের দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেছি। প্রয়োজন আরো 3টা ক্লাস নিব, আজকে একটা নিয়ে আরো 2টা ক্লাস নিব। সমাসের ভিতরে কি আছে সমস্যা নাই, আমি দেখব। আপনাদের সমাস পারতে হবে, সমাসের উপর আলাদা একটা পরীক্ষাও নিব প্রয়োজনে। আচ্ছা, হাড়ি বলে, গুড শাহানাজ আপু, হ্যাঁ পশুরি মানে হাড়ি, হাড়ি। তো মুছে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। যতটুকু পড়িয়েছি আশা করছি মোটামুটি হলেও ধারণা হয়েছে আপনাদের, সমাসের ভীতি মোটামুটি কাটবে আশা করছি। অত কঠিন মনে হয় না যদি পড়ার ভিতরে থাকেন। আপনি তো আর ব্যাকরণবিদ হবে না যাতে একটু জানতে হবে, মোটামুটি জানেন, আল্লাহ ভরসা কেটে যেতেও পারে। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, দান মাপার জিনিসকে দামা বলে, হ্যাঁ অনেক এলাকায় দামা বলে, আমাদের এলাকায় হাড়ি বলে। তাহলে ক্লাসটি কেমন লেগেছে আমাকেও একটু অনুপ্রাণিত করেন, একটু চার্জ দিয়েন আমাকেও। আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো দেখি, দেখেন 40 জন 50 জন আপনারা দেখতেছেন, কমেন্ট করে মাত্র 10 জন বা 8 জনে অনুপ্রেরণা দেয়। এই 8 জনের জন্য আমি মন থেকে দোয়া করছি, যারা কমেন্ট করবেন ওদের চাকরি হবে আল্লাহ ভরসা। যারা অনুপ্রেরণা দিবেন সেই অনুপ্রেরিত পাবেন, তাকে নিয়ে চাকরি হলে আমি একটা পোস্ট করব। আমি চাই সবারই হোক চাকরি, সবারকে নিয়ে যদি একটা পোস্ট করতে পারি, আপনার চাকরি হলে কত মহা খুশি হব, আপনার পরিবার যেমন খুশি হবে আমরাও হব, সবারই হোক। আচ্ছা সবাই ভালো থাকবেন, আমাদের অনুপ্রাণিত করবেন। আর একটা রিকোয়েস্ট, রিকোয়েস্ট হচ্ছে গ্রুপে যে আপু পোস্ট করবে, নোট শেয়ার করবে, অনেক কষ্ট করে কিন্তু করে, আপনি কিন্তু অনুপ্রেরণা করে দিবেন। একটু ধন্যবাদ লিখতে কয় মিনিট লাগে, আমরা তো কত জায়গায় কত সময় নষ্ট করি, তাই না? একটু কিন্তু করবেন, দয়া করে কষ্ট করে করবেন। যদি আপনি অন্যকে মূল্যায়ন করতে পারেন তাহলে ওই মূল্যায়নটা আপনার উপরে পড়বে, এক সময় আপনাকে অন্যরা মূল্যায়ন করবে। তা আমরা ওই দিকে কৃপণতা না করে একটু সময় দেই, মানুষকে অনুপ্রাণিত করতে চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত করবেন বা পুরস্কৃত করবেন। আচ্ছা সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আর কালকে রাত্রে 8টা 15 থেকে আসার জন্য চেষ্টা করব, যেহেতু আমি অসুস্থতাজনিত ময়মনসিংহ যাব। 8টা 15 থেকে আসার জন্য চেষ্টা করব। আজকের যে পড়াগুলো ছিল আশা করছি আপনারা শেষ করেছেন। কালকে কিন্তু পরীক্ষা হবে, আরেকটা কথা মনে থাকবে, বিসিএস সিলেবাসের উপরে যে টপিকসগুলো ছিল সাপ্তাহিক 7 দিনের, ওইখানে আমরা একটু কমিয়ে কমিয়ে দিব আপনাদের যাতে শেষ করতে পারেন। কমিয়ে কমিয়ে দিয়ে আমরা একটা ফাইনাল পরীক্ষা নিব সাপ্তাহিক, রাত্র 9টা থেকে, রাত্র 9টা থেকে। আচ্ছা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আর যদি আপনাদের কোনো প্রিয় চাকরির জন্য তীব্র আকাঙ্ক্ষা আছে, ওই রকম কোনো বন্ধু থাকে, অবশ্যই অবশ্যই 260 টাকা জীবনে কাজে আসতে পারে, আমাদের গ্রুপে ইনভাইট করবেন। আমরা জনসংখ্যায় ভারী না, একটু প্রতিযোগিতার হারটা একটু বড় হোক না, সমস্যা কি? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।